সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নুসরাত এখনো জিয়াংয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাপার বোধগম্য হতে জিয়াং নুসরাতের প্রশ্নের হাত থেকে বাঁচতে সকলের সঙ্গে আচানক নুসরাতকে নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। ব্যাপারটা হঠাৎ ঘটায় নুসরাত অবাক হয়ে গোল গোল চোখে জিয়াংয়ের দিকে তাকায়। জিয়াং নুসরাতের রাগকে পাত্তা না দিয়ে ডান্সে মনোযোগ দিল। সকলে লাভ অ্যান্ড সাইন গানে কাপল ডান্স করছে, আর টিনা নিজের মতো করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে। এর মধ্যে একটা ছেলে টিনার দিকে এগিয়ে এসে টিনাকে ডান্স করার জন্য অফার করলো। টিনা সঙ্গে সঙ্গে না বলে দিল। এইসব ডান্স টিনার দ্বারা সম্ভব হবে না। টিনা নিষেধ করার পর ছেলেটা জিজ্ঞেস করলো টিনা রিলেশনে আছে কিনা। টিনা এক চুমুক গ্লাসের সবটুকু ওয়াইন খেয়ে গ্লাসটা রেখে দিয়ে সেই ছেলের উদ্দেশ্যে বলল, আমি আর প্রেম, রং নাম্বার ইয়ার। টিনা কথাটা বলেই বার কাউন্টারের দিকে চলে গেল। টিনার পাশে আদনান দাঁড়িয়েছিল। টিনার কোনো কিছুই আদনানের চোখ থেকে এড়ায়নি। চিনি ডান্স পারে না, কিন্তু নির্ণয় চিনিকে ঠিক এমনভাবে ব্যালেন্স করছে যে কেউ দেখে বোঝার উপায় নেই চিনি ডান্স পারে না। দুজন দুজনের মাঝে পুরোপুরি ডুবে আছে। এর মধ্যেই নির্ণয় ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে চিনির কানের কাছে হাসকি স্বরে বলল, সবাই আমাকে যেহেতু ডেইরি মিল্ক ভেবে খেয়ে ফেলার প্ল্যান করছে, তার আগে তুই আমাকে খেয়ে ফেল, তাছাড়া আমি খেতে মন্দ হব না। কথাটা বলেই চিনিকে চোখ টিপ মারল। নির্ণয় এরূপ কথায় চিনি কিছুটা ভ্যাবা চাকা খেয়ে গেছে। নির্ণয় ভাই কেন এই কথা বলল? চিনিকে ব্যাপারটা বেশ ভাবালো। পর মুহূর্তেই মনে পড়ে গেছে চিনি তখন বিড়বিড় করে কথাটা বলেছে, আর নির্ণয় ঠিক শুনে ফেলেছে। চিনির এখন লজ্জা লজ্জা লাগছে নিজের এইরূপ বোকামির জন্য। নির্ণয় চোখ থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে চিনি। তৎক্ষণাৎ নির্ণয় বলল, জানিস, কে? যখন তোর হাতে আমার হাত থাকে তখন আমি বুঝতেই পারি না কোনটা তোর হাত আর কোনটা আমার হাত। সত্যি? হুম। নির্ণয় নিষ্প্রভু নিঃশব্দ চোখে তাকিয়ে আছে চিনির দিকে। নির্ণয়ের এমন চাহনি ক্ষতবিক্ষত করে দিচ্ছে চিনির মনের গহীনে। চিনি ইতস্তত কণ্ঠে বলল, আপনার চোখ দুটো এমন দেখাচ্ছে কেন? আপনি ড্রিঙ্কস করেছেন? নির্ণয় স্মিত হেসে চিনির ঠোঁটে মুহূর্তেই চুমু খেয়ে বলল, তোকে চুমু না খেলে কেমন যেন নেশা নেশা লাগে জান। হঠাৎ এমন কার্যক্রমে চিনির পুরো শরীরে লোমহর্ষক যেন জেগে উঠল। তলপেটের অদ্ভুত রকমের অনুভূতি জানান দিচ্ছে বারংবার। গালগুলো রক্তিম হয়ে উঠেছে। নির্ণয় ঠোঁট কামড়ে কামুক চোখ দুটো চিনির রক্তিম চেহারায় তেজুক দৃষ্টিপাত করে বলল, আজ পার্টিতে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে আমার কোনো দোষ নেই, কারণ তুই আমাকে সিরিয়াস করছিস। আমি কখন সিরিয়াস করেছি আপনাকে? এখন চিনি আর এক চিমটে কথা সামনে আগায়নি, কারণ নির্ণয়কে বিশ্বাস নেই কখন আবার কি ঘটিয়ে ফেলবে। অন্যদিকে ডান্স ফ্লোরে একজোড়া পা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। সেটা আর অন্য কেউ নয়, জিয়া আর নুসরাত বিস্ময়কর নজরে নির্ণয় আর চিনির দিকে তাকিয়ে। নির্ণয় এরূপ ভরা পার্টিতে বেপরোয়া কর্মকাণ্ড কোনো কিছুই জিয়াং আর নুসরাতের চোখের আড়াল হয়নি। নুসরাত যেন অন্য জগতে পাড়ি দিয়েছে। কিছুতেই বিশ্বাস করতে পারছে না যা দেখছে আদেও সমস্তটা সত্যি। আজকের রাতে সকল খোলস যেন খুলসে পড়বে, রহস্যগুলোর সীমানা ছাড়িয়ে সকলের মাঝে ছড়িয়ে পড়বে। নির্ণয় এবং চিনি যখন নিজের অনিশ্চিত সম্পর্ক নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে, তখনই নির্ণয়ের পকেটে ফোনের তীক্ষ্ণ আওয়াজে ভাবনার সুতো ছিঁড়ে যায় দুজনের। নির্ণয় নেশালো চোখ তবু চিনির দিকে তাকায়। চিনি চোখ নামিয়ে নেয় নির্ণয়ের চোখ থেকে। এর মধ্যে সকলের ডান্সও কমপ্লিট হয়ে যায়। নির্ণয় চিনিকে টিনার দিকে ইশারা করেই বলল, তুই টিনার কাছে যা, আমি কলটা পিক করে আসছি, জাস্ট 5 মিনিট। চিনি ঠিক বাচ্চাদের মতো নির্ণয়ের কথায় সম্মতি দিয়ে ঘাড় কাত করে সাই দিল। পার্টির গানের এবং হইচইর কারণে কথা বুঝবে না বলে নির্ণয় পার্টি থেকে বাহিরে চলে গেল দ্রুত। আজ নির্ণয়ের ইম্পর্টেন্ট কল আসার কথা, নয়তো চিনিকে রেখে নির্ণয় বাহিরে বের হওয়ার ছেলে নয়। নির্ণয় বড্ড বেশি চিনিকে চোখে হারায়। চিনি নির্ণয় যাওয়ার দিকে তাকায়, সেদিক দিয়ে নির্ণয় চলে গেছে। চিনি মনে মনে ভাবে, আমায় রেখে কোথায় চলে গেল নির্ণয় ভাই। নির্ণয় বাড়ি থেকে বের হতেই লক্ষ্য করলো রাতের আকাশ আজ কেমন যেন গুমট বেঁধে আছে। চারিদিকে এত আলোকিত রশ্মি, তবু যেন অন্ধকার সমস্তটা ক্র্যাশ করে নিচ্ছে। তৎক্ষণাৎ নির্ণয়ের ফোনটা আবারও বেজে উঠল। নির্ণয় তাড়াহুড়ো করে পকেট থেকে ফোনটা বের করতেই ভ্রু জোড়া কুঞ্চিত হয়ে গেল। না, নির্ণয়ের ফোন তো বাজছে না। তাহলে কার ফোন বারংবার ঝংকার তুলে বেজে চলেছে? তবে ফোনের শব্দটা তো নির্ণয়ের কাছ থেকেই আসছে।
নির্ণয় নির্জীব মস্তিষ্ক কিছু একটা জানান দিতেই নির্ণয় বিপরীত পকেট হাতড়ে আরেকটি ফোন বের করলো। চিনি তখন নির্ণয়ের রুম থেকে পালানোর জন্য নুসরাতের অজুহাত দিয়ে যখন ছুটে পালায়, তখন নির্ণয়ের অযাচিতভাবে নজর গেল চিনির অবহেলায় ফেলে রাখা চিনির ফোনের দিকে। তৎক্ষণাৎ নির্ণয়ের মস্তিষ্ক সেই দিকে দুর্ঘটনার কথা মাথায় হানা দিল। এই ফোনটার সাহায্য নিয়েই চিনি নির্ণয়কে কল করেছে, আর নির্ণয় ঠিক সময় মতো চিনিকে বাঁচাতে পেরেছে। তাই নির্ণয় ফোনটা চিনিকে দেওয়ার জন্য পকেটে দিয়েছিল। তাড়াহুড়োয় চিনিকে আর ফোনটা দেওয়া হয়নি। নির্ণয় নানা সেকেন্ড দেরি না করে চিনির ফোনটা রিসিভ করলো। নির্ণয় ফোনের ওপাশে মানুষটাকে আন্দাজ করতে না পেরে সহসা ফোন কানে ধরল। ফোন কানে নেওয়ার সঙ্গে সঙ্গে ওপাশের মানুষটা বুঝতে পেরেছে এটা কাঙ্ক্ষিত ব্যক্তি না। সঙ্গে সঙ্গে কল কেটে দেয়। নির্ণয়ের উপস্থিতি বুঝতে পেরে নির্ণয়ের আর বুঝতে বেগ পোহাতে হলো না, কারণ ফোনটা যেহেতু চিনি, তাহলে যে কল করেছে সেটা নিশ্চয়ই চিনির সঙ্গেই কথা বলতে চেয়েছে। নির্ণয়ের মাথায় কিছু প্রশ্ন কুণ্ডলী আকারে ঘুরপাক খাচ্ছে। চিনি এই ফোন দিয়ে কখনো কাউকে কল দিতে পারবে না, আর কেউ নির্ণয়ের ফোন নাম্বার জোগাড় করবে, চারটিখানি কথা না। মুহূর্তের মাঝে নির্ণয়ের পুরো চিত্র পাল্টে গেল আকস্মাৎ। নির্ণয়ের রাগের পারদে কপালের উপশিরাগুলো ফুটে উঠল। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঝলসে উঠল হৃদয়ের কোমল ত্বক। ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা ভয়াবহ হিংস্রতা বেরিয়ে আসে নির্ণয়ের মাঝ থেকে। নির্ণয় আর 1 মিনিটের জন্য সময় নষ্ট করল না। স্পৃষ্টের ন্যায় ক্লাবে হনহন করে প্রলয়ের বেগে ভেতরে প্রবেশ করে নির্ণয়। রাগে উদ্ভ্রান্ত চলার গতি পায়ের সঙ্গে তাল মিলিয়ে একযোগে নড়ছে তার পুরুষালী কাঁধ। সেই সঙ্গে তরঙ্গিত হচ্ছে হাতের মুঠো সংযোগ। পার্টিতে ডান্স শেষ হওয়ার যে যার মতো এলোমেলো হয়ে হাঁটছে। নির্ণয় যখন রক্তিম চোখে চিনিকে খুঁজতে ব্যস্ত, সবাইকে চোখের নজরে আয়ত্তে পেল, চিনিকে খুঁজে পেল না। এর মধ্যে বার কাউন্টের পাশেই চিনিকে দেখতে পেল, তবে একা নাই, এক মিস্টেরিয়াস ব্যক্তির সঙ্গে। সেই মিস্টেরিয়াস ব্যক্তি পরনে কালো রঙের দিয়েই মুড়িয়ে আছে, পা থেকে মাথা অবধি ঢাকা। ব্ল্যাক হুডির সঙ্গে মুখে ব্ল্যাক মাস্ক, যার দরুন চেহারার এক অংশ দৃশ্যমান নয়। সেই মিস্টেরিয়াস ব্যক্তি চিনিকে এমনভাবে ঘিরে আছে, এক মুহূর্তের জন্য চিনির নড়ার শক্তি নেই। তবে চিনিও নড়ছে না, অবাক চোখে মিস্টেরিয়াস ব্যক্তির বলা কিছু কথা শুনছে। পরে মুহূর্তে মিস্টেরিয়াস ব্যক্তি চিনির দিকে কিছু একটা এগিয়ে দিতে গিয়ে মিস্টেরিয়াস ব্যক্তির চোখ নির্ণয় জ্বলে ওঠা আগুনের ফুলকির মতো ধাঁধালো চোখে আটকে গেল। তৎক্ষণাৎ মিস্টেরিয়াস ব্যক্তি বাড়িয়ে দেওয়া হাতটা ফিরিয়ে নিয়ে 1 পা 2 পা করে পেছাচ্ছে, কারণ সে মিস্টেরিয়াস ব্যক্তিও খুব ভালো করে জানে একবার নির্ণয়ের হাতের নাগালে এলে আর রক্ষা নেই। নির্ণয় 1 মুহূর্তের জন্য দেরি না করে সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে ধাওয়া করতে শুরু করলো। হঠাৎ করে নির্ণয়কে দৌড়াতে দেখে আদনানও নির্ণয়ের পিছু নিল। সেই মিস্টেরিয়াস ব্যক্তির কথা শুনে আতঙ্কে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়ল চিনি। ফলস্বরূপ ঘাড় ঘোরানোর কোনোরূপ স্পর্ধা না দেখিয়ে জীবন্ত পুতুল হয়ে দাঁড়িয়ে রইল নির্বিকারে। সেই মিস্টেরিয়াস ব্যক্তি ক্লাব থেকে বের হয়েই কালো রঙের এক গাড়িতে উঠে পড়ে। তৎক্ষণাৎ আদনান পিছনে গেট দিয়ে বের হয়ে নির্ণয়ের গাড়ি পার্কিং লট থেকে নিয়ে আসে। নির্ণয় আদনানকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে নির্ণয় ড্রাইভ করতে শুরু করলো। সময় নষ্ট না করে সে কালো রঙের গাড়ির পিছু নিল। তবে মিস্টেরিয়াস ব্যক্তি কিছুতেই সামনে এগিয়ে যেতে পারছে না। আর পারবেই বা কী করে? নির্ণয়ের মতো কার রেসিং করা প্লেয়ারের সঙ্গে পেরে ওঠা 4টিখানি কথা না। মুহূর্তে নির্ণয় সে ব্ল্যাক গাড়িটি ধরে ফেলল। আচানক নির্ণয় উন্মাদের মতো উদ্ভট এক কর্মকাণ্ড ঘটিয়ে ফেলল। নির্ণয় গাড়ির ব্যাক সাইড থেকে বাইকের হেলমেট হাতে নিয়ে চলন্ত গাড়ির ডোর ওপেন করে। অগত্যা ভয় জ্বর সব কিছু পাছে হতে সেই মিস্টেরিয়াস ব্যক্তি গাড়ির ওপর লাফ দেয়। নির্ণয়ের এইরূপ কর্মকাণ্ডে নির্ণয়ের গাড়ি দুর্ঘটনা ঘটার আগে আদনান পাশের সিট থেকে নির্ণয় সিটে বসে গাড়ির ব্যালেন্স ধরে ঠিক রাখলো। নির্ণয় মিস্টেরিয়াস ব্যক্তির গাড়ির ওপরে উঠে হেলমেট দিয়ে সজোরে গাড়ি আয়নার ওপর বাড়ি মারতেই আয়নার কাঁচ ভেঙে গুঁড়িয়ে পড়ল। মুহূর্তেই নির্ণয়ের অপ্রত্যাশিত কর্মকাণ্ডে মিস্টেরিয়াস ব্যক্তি হকচকিয়ে যায়। নির্ণয়ের হেন অতর্কিত আক্রমণে মিস্টেরিয়াস ব্যক্তি চটজলদি ফোনটা হাতে নিয়ে জোর দামে কাউকে কল দিয়ে কোনো মতে শুষ্ক এক ঢোক গিলে শপথোক্তিতে বলল, ব্যাড নিউজ ভাই, চিনি আমায় দেখে ভয় পাচ্ছে। ওর সাথে কথা বলার আগেই নির্ণয় সিনহা চৌধুরী আমায় দেখে ফেলেছে। নির্ণয় সিনহা চৌধুরী আমার পিছু নিচ্ছে। নির্ণয় কুঞ্জের ওই উন্মাদ খেপে গেছে, আমাকে মেরে ফেলবে। প্লিজ হেল্প মি। ফোনের ওপাশের ব্যক্তি কিছু বলতে মিস্টেরিয়াস ব্যক্তি আতঙ্ক নিয়ে বলল, যা করবে তাড়াতাড়ি করো প্লিজ। বলেই ফোনটা রেখে দিল।
নির্ণয় গাড়ির ওপর থেকে সে মিস্টিরিয়াস ব্যক্তির প্রথম দিকের কথা ঠিকঠাক বুঝতে না পারলেও শেষের কথাটুকু কিছুটা শুনেছে নির্ণয়। এর মধ্যে মিস্টিরিয়াস ব্যক্তি আচানক গাড়ি ব্রেক কষে। আচানক ব্রেক কষায় নির্ণয় গাড়ির উপর থেকে ছিটকে দূরে পড়ে। নির্ণয়কে গাড়ির উপর থেকে ফেলে দিতেই মিস্টিরিয়াস ব্যক্তি গাড়ি স্টার্ট দিল। বরফের আস্তরণে ঢাকা পড়ে যাওয়ার রাস্তায় নির্ণয় ছটকে পড়তেই হাত পা খানিকটা ছিলে যায়। আদনান তৎক্ষণাৎ গাড়ি থামাতেই নির্ণয় সেই অবস্থায় গাড়িতে উঠে বলল, কুইকলি ওই গাড়িটাকে ফলো কর। কিন্তু ব্রো, তোমাকে তো হাসপাতালে নেওয়া। আদনান পুরো কথা সম্পূর্ণ করার আগেই চোয়াল শক্ত করে আদনানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নির্ণয় বলল। সো ফাস্ট। নির্ণয়ের কঠোর আদেশে আদনান সে গাড়িটির দিক নির্দেশনা অনুযায়ী সামনে যেতেই দেখতে পেল পুরো রাস্তায় ব্ল্যাক গাড়ি অনেকগুলো। এর মধ্যে মিস্টিরিয়াস ব্যক্তির গাড়ি কোনটা সেটা বোঝা খুব মুশকিল। আর আদনান নির্ণয় কিংবা জিয়াংয়ের মতো গাড়ি চালাতে পারদর্শী নয়। নির্ণয়ের হাত থেকে রক্তও গড়িয়ে পড়ছে। নির্ণয় রক্তাক্ত হাত দিয়ে এখন আগের মতো দ্রুত গাড়ি চালাতে পারবে না। নির্ণয়কে ফাঁদে ফেলেছে ব্যাপার বুঝতে পেরে নির্বাক শূন্য দৃষ্টি যুগল সামনের দিকে রেখে ঠোঁট বাঁকিয়ে বিদ্রুপাত্মক হাসল নির্ণয়। অতঃপর চোখের মাঝে ক্রোধ জাগিয়ে তুলে ভাবল, নির্ণয়ের মস্তিষ্কে ছড়িয়ে পড়ছে বিশ্বাসঘাতকতার জ্বলন্ত এক তীব্র অগ্নুৎপাত। নির্ণয় খুব ভালো করে বুঝেছে নির্ণয়ের বিপরীতে খুব বড় ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সেই ষড়যন্ত্রের চিনি কোথা থেকে এলো? নির্ণয়ের ওপর এত বছর ধরে একের পর এক আক্রমণ হয়ে আসছে, দেশ থেকে শুরু করে ফিনল্যান্ড অবধি। এতদিন আক্রমণ করা ব্যক্তি আর আজকের ব্যক্তি এক না। আজ যে এইসব করেছে সে সম্পূর্ণ অন্য ব্যক্তি। কারণ এত বছর ধরে নির্ণয়ের ওপর আক্রমণ করা ব্যক্তিকে নির্ণয় চিহ্নিত করতে না পারলেও এটা বহু আগেই বুঝেছে সে কোনো নিকৃষ্ট সাইকো উন্মাদ। কারণ একজন সুস্থ সবল মানুষ কখনো এত বছর ধরে একটা মানুষকে মারার চেষ্টা করবে না। তাছাড়া এত বছর ধরে নির্ণয়কে মারতে চাইছে এবং নির্ণয়কে মেরে ফেলার ধরনও সাইকোদের মতো। এক একটা পদক্ষেপ এতই নিকৃষ্ট যে কোনো সাধারণ মানুষ এভাবে কাউকে মারতে চাইবে না। তবে আজকের পদক্ষেপ এত বছর থেকে পুরো ভিন্ন ধাঁচের, খুব চালাক চতুর বুদ্ধিমত্তার কাজ, যে খুব ভেবে চিনতে পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে গেল। কিন্তু এটাও ঠিক, আজ ইচ্ছাকৃত কিংবা অপ্রত্যাশিতভাবে নির্ণয়ের ওপর আক্রমণ হয়নি। উল্টো নির্ণয় নিজেই সেই মিস্টেরিয়াস ব্যক্তির ওপর আক্রমণ করেছে। তারা শুধু পন্থা খাটিয়ে নির্ণয়ের হাত থেকে বের হয়ে গেছে, একটুর জন্য নির্ণয়ের হাত থেকে বেঁচে গেছে। মুহূর্তে চিনির কথা নির্ণয়ের মস্তিষ্কে হানা দিল। চিনিকে সেই মিস্টেরিয়াস ব্যক্তির সঙ্গে দেখেছে, তার মানে চিনি তাকে চিনি। এটা কি করে সম্ভব? যে মেয়ে নির্ণয়কুঞ্জবিহীন কারো দিকে চোখ তুলে তাকায়নি, তাহলে সে একটা ছেলেকে কি করে চিনবে? কোনরূপ দ্বিধান্বিত রাগটাকে সংযোগ করার প্রয়াস চালানো। চোখ বন্ধ করে তিরিক্ষি মেজাজে আদনানের উদ্দেশ্যে বলল, তিনাকে কল দিয়ে জিজ্ঞেস কর চিনি ঠিক আছে কিনা। টিনাকে বলবো চিনি সহ সবাইকে নিয়ে দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরে যেতে। নির্ণয় বুঝে থাকা চোখ আচানক খুলে নিস্তব্ধতার মাঝে কর্কশ হুকুমে জবাব দিল। না। নির্ণয়ের এরূপ ব্যবহারে আদনানের মাঝে অগ্রিম এক অজানা আতঙ্ক মন ও মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ নির্ণয় আগুনের উত্তাপ চোখে অদৃশ্য বলয়ের মাঝে চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। কিছুতেই মস্তিষ্ক ঠিক রাখতে পারছে না। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্যের দিকে অগ্রসর হলো। তিহাম রাগে উত্তেজনায় কান থেকে ফোনটা রেখে পিছনে ঘুরতে মিঠিকে লাগেজ হাতে দাঁড়িয়ে থাকতে দেখল। মুহূর্তেই মিঠিকে দেখে তিহামের অতিরিক্ত রাগের ন্যায় চেহারায় মুখের অদল বদলে গিয়ে মিঠিকে দেখতে ব্যস্ত হয়ে গেল। পরনে ইয়েলো রঙের কারুকাজের কুর্তি, কালারিং চুলগুলো বড্ড বেশি অগোছালো। তবু যেন মেয়েটাকে দেখতে বেশ ভালোই লাগছে, মন্দ লাগছে না। তবে চোখে মুখে কেমন যেন ছন্ন ছাড়া ভাব ফুটে উঠেছে। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত। তিহামের তীক্ষ্ণ চোখ থেকে কিছুই এড়ায়নি। চলে যাচ্ছ মিস? তিহামের মুখ থেকে মিস সম্বোধনটা শুনতে মিঠির বুকের ভেতর কেমন যেন ছ্যাদ করে উঠল। মনের গহিনী কোথায় যেন বড্ড বেশি টান অনুভব করলো তিহামের জন্য। হ্যাঁ, চলে যাচ্ছি। মিঠির এমন সাদাসিধে প্রত্যুত্তর তিহামের ঠিক পছন্দ হলো না বোধহয়। মিঠির দায়সারা উত্তরে মেজাজ খানিকটা চড়েই যাচ্ছে। কিন্তু তিহাম বুদ্ধিমান ব্যক্তির মতো নিজেকে সংযুক্ত রেখে বিড়বিড় করেই বলল, সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তিহাম এইরূপ ভাবে একা একা বিড়বিড় করতে দেখে মিঠি উদ্গ্রীব হয়ে প্রশ্ন ছুড়ল, আমায় কিছু বলবেন? তিহাম মিঠির কথার বিপরীতে বলল, এত রাত করে যাওয়ার কি প্রয়োজন? মিঠি তিহামের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, তার যে আজ বড্ড বেশি তারা, যেভাবেই হোক চিনির কাছে পৌঁছাতে হবে। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে তার।
চিনির জন্য বড্ড বেশি টেনশন হচ্ছে মিঠির। খারাপ কিছু হবে না তো তার? আর চিন্তা না করার মতো কোনো উপায়ও নেই। চিন্তার যথাযথ কারণ রয়েছে। ঘণ্টাখানেক আগের কথা, মিঠি ঘণ্টাখানেক আগে পিমিকে বারংবার কল দিয়ে যাচ্ছে, শুধু চিনির সঙ্গে একটা বার কথা বলার জন্য। ছোট বোনটা সে মিষ্টি স্বর কতদিন হয়ে গেল শুনতে পায় না। মেয়েটার আজ জন্মদিন, তাই তো কথা বলার জন্য মনটা কেমন যেন আনচান আনচান করছে। অতঃপর এতগুলো কলের পর অবশেষে কলটা পিমি রিসিভ করে। মিঠি তৎক্ষণাৎ উদ্গ্রীব হয়ে প্রশ্ন ছড়ে পিমির দিকে। চিনি কোথায়? চিনির সঙ্গে আমি এখন এই মুহূর্তে কথা বলতে চাই। বরাবরের মতো এবারও পিমির কাছ থেকে একটাই উত্তর এলো। চিনি মিঠির সঙ্গে রাগ করে কথা বলতে চায় না। প্রত্যেকবার পিমির বলা কথা বিশ্বাসযোগ্য হলেও এবার কেন যেন মিঠি বিশ্বাস করতে পারল না পিমির কথা। চিনির আজকের দিনে কি করে তার বোনের সঙ্গে কথা না বলে থাকতে পারে? তাছাড়া মুনিয়ার মুখ থেকে নির্ণয় ভাইয়ের কথা শোনার পর থেকে বারংবার মুনিয়ার কথাগুলো মস্তিষ্কে বিচরণ করছে। যখন বারংবার চিনির কাছে ফোন দেওয়ার কথা বলার পরও পিমি ফোন দিচ্ছে না, এটা সেটা বলে মিঠিকে বোঝাচ্ছে, তখনই মিঠি উত্তেজিত হয়ে পিমিকে শুধালো। নির্ণয় ভাইয়া কোথায়? নির্ণয় নামটা মুখে নিতেই পিমি ফোন কল কেটে দেয়। এরপর যতবার পিমির নাম্বারে কল ডায়াল করেছে বারংবার ফোন বন্ধ পেয়েছে। তিহাম দৃষ্টিপাত করে মিঠির দিকে, নির্জীব শান্ত গলায় আধা শোয়া কণ্ঠে মিঠির উদ্দেশ্যে বলে। এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছো? তিহামের কথার দ্বারে মিঠি হ্যাঁচকা টানে ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। তিহাম ফের মিঠির উদ্দেশ্যে বলল। আজ রাতে মেট্রো রেল চলবে না? মিঠি দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আমি উবার বুকিং করে যাব, তবুও আমায় যেতে হবে। তিহাম বুঝে গেছে মিঠিকে আজ কোনোভাবেই আটকানো যাবে না। যেহেতু পণ করেছে যাবে, তার মানে যাবেই। মিঠি ঠিক যেন তার মায়ের মতো হয়েছে, ভাঙবে কিন্তু মচকাবে না। তিহাম ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয় দূষিত বাতাসটুকু আলগুছে বের করে দিয়ে সমিশ্রিত কণ্ঠে বলল। চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। নিম্ন চাউনিতে হ্যাঁ সূচক মাথা দোলালো মিঠি। রেডফিশ ক্লাবে এত সময়ের শান্ত মসৃণ রূপটা রেডফিশ ক্লাবের মূর্তি ধারণ করেছে ভয়ঙ্কর অগ্নিমূর্তিতে। চিনি এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে পূর্বের স্থানে। এত সময়ের মাঝে এক মুহূর্তের জন্য হেলেনি। সে মিস্টেরিয়াস ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর থেকে পাশে জিয়াং, দিনা, নুসরাত দাঁড়িয়ে আছে। অবশ্য নুসরাত অনেকবার জিজ্ঞেস করেছে, কি হয়েছে চিনির? নির্ণয় ভাই কোথায়? জবাবে কোনো রূপ প্রত্যুত্তর করেনি চিনি। তবে কেমন যেন ভেতরে ভেতরে সূক্ষ্ম চিনচিন ব্যথা ফুটে উঠেছে চিনির চেহারায়। অতপর নির্ণয় আর আদনান রেডফিশ ক্লাবে ফিরেছে। নির্ণয়ের মস্তিষ্কে রাগের বহিঃপ্রকাশ করছে। কাঙ্ক্ষিত সময় নষ্ট না করে নির্ণয় চিনির দিকে এগিয়ে যাওয়ার কদম ফেলতেই মাঝপথে বাধা হয়ে ডেনজাল দাঁড়িয়ে গেল। অগ্নিসংযোগ করতে পেরে জ্বালানির রক্তিম চোখ দুটো চিনির দিক থেকে ঘুরিয়ে ডেনজালের পানে দৃষ্টি নিক্ষেপ করল নির্ণয়। তবে ডেনজাল এখনও একইভাবে জীবন্ত মূর্তির ন্যায় ঠাঁই দাঁড়িয়ে আছে নির্ণয়ের সামনে। নির্ণয় মূর্তিমান ডেনজালের দিকে তাকিয়ে তেজস্বী কণ্ঠে শুধালো। কি চাই? কতবার বলেছি যখন তখন আমার সামনে এসে দাঁড়াবে না ডেন্সেল। ডেনজাল মুচকি হেসে বলল। নিশ্চয় ধরতে পারোনি সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে? জানি সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে ধরা এত সোজা না, চাইলে আমার হেল্প নিতে পারো। নির্ণয় রাগান্বিত চোখে ডেনজালের দিকে তাকিয়ে আছে। নির্ণয়কে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই ডেনজালকে ভস্ম করে দেবে। প্রত্যেকবারের মতো আজ কেন যেন ডেনজালের কথাগুলো সহ্য হচ্ছে না নির্ণয়ের এইরূপ প্রতিক্রিয়া দেখে ডেনজাল বলল। বুঝেছি, আমার হেল্প চাই না, আর চাইবেই বা কেন? সুবুদ্ধি তো এখনো হয়নি তোমার, আর হবেই বা কেন? হয়েছ তো মেয়েদের প্রতি দুর্বল। আমি আগেই বলেছি, মেয়ে মানুষ থেকে দূরে থাকো। মেয়ে মানুষ সাপের থেকেও বিষাক্ত। ডেনজালের এই হেয়ালিপনা কথায় নির্ণয় ভ্রুকুচকে বলল। কি বলতে চাইছো? চিনি কোনোভাবে এসবের সঙ্গে জড়িত? নির্ণয়ের কথায় ডেনজাল হেসে দিয়ে বলল। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে অ্যান্সি। না বলা কথাগুলো ঠিক সময় ঠিকভাবে বুঝে যাও। নির্ণয় তাচ্ছিল্য হেসে বলল। সব মেয়ে এক নয় ডেন্সেল, সবাই তোমার গার্লফ্রেন্ডের মতো না। নির্ণয়ের সঙ্গে ডেনজালের 8 বছর ধরে পরিচয়। সে বার দেশ থেকে ফিরে যখন বাইক এবং কার রাইডিংয়ে নির্ণয় জয়েন হয়, তখন ডেনজাল আর নির্ণয়ের প্রথম দেখা হয়েছিল। নির্ণয় বহু আগে থেকেই ডেনজাল কার রাইডিংয়ে বাইক রাইডিং করত এবং প্রথম স্থান দখল করে নিত। কিন্তু নির্ণয় প্রথম দিন এসেই ডেনজালের
এত বছরের রেকর্ড ভেঙে দেয়। সেই থেকে ডেনজেলের আইডল নির্ণয়। সকলে জানে ডেনজেল আর নির্ণয় একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী কিংবা কেউ কাউকে পছন্দ করে না, একজন আরেকজনের বিপক্ষ দল। তাদের বাস্তবতা এমন কিছুই নেই তাদের মধ্যে। নির্ণয়কে নিয়ে ডেনজেলের মনে কোনো রূপ হিংসা নেই। এগুলো শুধু মানুষের ভুল ধারণা। নির্ণয় না চাইতেও এই 8 বছরে নির্ণয়ের অনেক কাজেই ডেনজেল নিজে থেকে হেল্প করেছে। রেডফিশ ক্লাবটা ডেনজেলের, তাই তো নির্ণয় চিনির বার্থডে সকল অ্যারেঞ্জ এখানে করেছে। তবে নির্ণয় কখনো বন্ধু বলে দাবি করেনি, এটাই ডেনজেলের আক্ষেপ। ছেলেটা বেশিরভাগ সময় চুপ থাকে, কারোর সঙ্গে মেশে না। একমাত্র গার্লফ্রেন্ড ছিল, সেও তাকে চিট করে ডেনজেলের বিশ্বাস ভেঙেছে। সেই থেকে ডেনজেল কোনো মেয়েকে বিশ্বাস করে না। হঠাৎ করে ডেনজেল বলে উঠল, আমার কাছে প্রমাণ আছে। ডেনজেলের বলা সুস্পষ্ট কথাটা বিষাক্ত তীরের ফলার মতোই নির্ণয়ের মস্তিষ্কে গিয়ে বিঁধল হঠাৎ। তখনই ডেনজেল মোবাইলের মাধ্যমে সিসি ক্যামেরার ফুটেজ নির্ণয়ের চোখের সামনে ধরল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা সেই দিনের ফুটেজ, যেদিন কার রেসিংয়ে মিস্টেরিয়াস ব্যক্তি নির্ণয়ের গাড়ি বিস্ফোরণ করেছে। সেই মিস্টেরিয়াস ব্যক্তি সেদিন ইচ্ছাকৃতভাবে চিনিকে ধাক্কা মেরেছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে সেই মিস্টেরিয়াস ব্যক্তি ধাক্কা দেওয়ার সঙ্গে চিনির কানের পাশে কিছু একটা বলেছে, সকলের চোখের আড়ালে। মিস্টেরিয়াস ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল চিনিকে কিছু বলার। ধাক্কা নিতান্তই একটা প্ল্যানের অংশ ছিল। তাই তো চিনি ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর সেই মিস্টেরিয়াস ব্যক্তির দিকে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। এই বিষয়গুলো গাড়ি বিস্ফোরণের দিন নির্ণয়ের চোখে না পড়লেও আজ ভিডিওতে ঠিকই চোখে পড়েছে। এর মধ্যেই ডেনজেল মুচকি হেসে আজকের পার্টির ভিডিওটা অন করলো। যেটুকু সময় নির্ণয় ফোনে কলে কথা বলার জন্য বাহিরে গেছে, সেইটুকু সময় সিসি ক্যামেরার ফুটেজ অন করতে দেখতে পেল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে চিনি প্রথম সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে সামনে দেখে খানিকটা ভয় পাচ্ছে। কিন্তু মিস্টেরিয়াস ব্যক্তি চিনির উদ্দেশ্যে কিছু বলতেই চিনি থমকে যায়। তবে কি বলেছে এটা বোঝা যাচ্ছে না। ভিডিও শেষ হতেই ডেনজেল নির্ণয়ের দিকে তাকায়। নির্ণয়ের আর বুঝতে দেরি হলো না, বিস্ফোরণের ব্যক্তি আর আজকের ব্যক্তি একজনই। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ফসে উঠল নির্ণয়ের রাগ। রাশভারী কণ্ঠে বলল, মিস্টেরিয়াস ব্যক্তি চিনিকে কি বলেছে সমস্তটা আমি জানতে চাই 1 ঘন্টার মধ্যে। প্রয়োজনে ফুটেজ রিপেয়ার করাও, মেকানিক দেখাও, লিভ রিডার্স নিয়ে আসো। যত টাকা প্রয়োজন হয় আমি দেব। তবু আমি জানতে চাই মিস্টেরিয়াস ব্যক্তি কি বলেছে চিনিকে, অ্যাট এনি কস্ট। নির্ণয় দ্রুত চিনির দিকে এগিয়ে যায়। নির্ণয়ের উপস্থিতি টের পেতেই চিনি মাথা নত করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে চিনির হাত পা কাঁপছে। চিনি মনের মধ্যে অজানা আতঙ্ক পুষে রেখে ভাবল, না জানি নির্ণয় ওকে কি করবে এখন। নির্ণয়ের দিকে নজর পড়তেই কেমন যেন কাঁপন ধরে ওঠে চিনির অন্তরে। যেন নির্ণয় নির্জীব অভিব্যক্তিহীন চোখ দুটোই তার অশুভ শক্তির আস্ফালন। বেশ অনেকক্ষণ ধরে নীরবতা বিরাজ করছে পুরো রেডফিশ জুড়ে। নির্ণয় আসতেই রেডফিশের গান বাজনা বন্ধ হয়ে গেছে। নির্ণয়ের এমন রূপ দেখে সকলের মুখমণ্ডল ঘরমাক্ত। এই কনকনে ঠান্ডার মাঝেও নিঃশব্দে দরদরিয়ে থামছে জিয়াং, নুসরাত, তিনা, এমনকি পার্টির সকলে। কম বেশি নির্ণয়ের রাগ সম্পর্কে সবাই জানে। জিয়াং, তিনা এটাই বুঝছে না কি থেকে কি হয়ে গেল। তবে আদনান নির্ণয়ের সঙ্গেই আছে। এই মুহূর্তে আওয়াজ তো দূরে থাক, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেও প্রচণ্ড বেগ পেতে হচ্ছে তাদের। প্রবল আতঙ্কে রুহুটা গলায় উঠে এসেছে যেন। অবশেষে সকলের ভাবনার ছেদ ঘটিয়ে নীরবতা ভাঙল নির্ণয়। অতঃপর চোখের মাঝে ক্রোধ টেনে হুঙ্কার দিয়ে নির্ণয় বলে উঠল, পার্টি এখানেই শেষ। ওদের মধ্যে আদনান পরিস্থিতি সামলানোর জন্য হৃদয় খানিকটা সাহস সঞ্চার করে ভয় জর্জরিত গলায় বলল, এখনও চিনির কেক কাটা হয়নি। চিনির জন্য এত এত সারপ্রাইজ। না, আজ নির্ণয়কে সামলানো কোনোভাবেই সম্ভব না। আদনানের কথায় নির্ণয় ঝলসানো চোখে আদনানের দিকে তাকাতেই আদনান চুপ হয়ে যায়। নির্ণয় আরও খানিক চিনির দিকে এগিয়ে গেল। প্রকারও ক্ষুব্ধতার মুখোমুখি হতেই আতঙ্কে ধরফরিয়ে ওঠে চিনি। এর মধ্যে অনুভব করে কেউ হ্যাঁচকা টানে চিনিকে টেনে নিয়ে যাচ্ছে। মুহূর্তে বেগ পোহাতে হলো না। এটা স্বয়ং নির্ণয় সিনহা চৌধুরী। নির্ণয়ের এমন রূপে ভয়ে চোখ দুটো বেরিয়ে আসতে চাইল কোটর ছাড়িয়ে সকলের। নুসরাতের ঝান্ত যায় যায় অবস্থা। তাহলে চিনির কি হবে, এটা ভেবেই নুসরাতের কান্না পাচ্ছে। নির্ণয়ের এইরূপ রূপ এই প্রথম দেখছে নুসরাত। তবে নির্ণয় হঠাৎ রেগে যাচ্ছে কেন? নুসরাত এতদিনে যা বুঝেছে নির্ণয়ের রাগ বেশি হলেও নির্ণয় কারণ ছাড়া রাগে না। কথাটা নুসরাত ভাবতেই জিয়াং প্রশ্নটা আদনানকে করে ফেলল। আদনান পুরো ঘটনা তিনা, জিয়াং, নুসরাতকে বলল। সকলে সবটা বুঝতে পারল। নুসরাত কথার মারপ্যাচ কিছুই বোঝেনি। এই মিস্টেরিয়াস ব্যক্তি কোথা থেকে এলো?
হঠাৎ করে আদনানের ফোনটা বেজে ওঠে। তৎক্ষণাৎ সকলের চোখ আদনানের উপরে পড়ে। আদনান ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশের ব্যক্তি কি বলছে বোঝা না গেলেও আদনান এপাশ থেকে বলল, মিটি আপু কখন বের হচ্ছে? ফোনের বিপরীত পাশ থেকে উত্তর শুনতেই আদনান ফোন কান থেকে নামিয়ে নেয়। আদনানের চোখ মুখে গাম্ভীর্য ফুটে ওঠে। টিনা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, মিঠিয়াপুর কি হয়েছে? মিটি আপু দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরে আসছে। অলরেডি বাসা থেকে বের হয়ে গেছে, গার্ডরা বলল। মম কল করেছিল। মিঠি কল ধরে মমের কাছে অ্যান্সির কথা জিজ্ঞাসা করলো। মিটি আপু কী করে বুড়োর কথা জানলো? হঠাৎ করে কি থেকে কি হয়ে যাচ্ছে? ইমিডিয়েটলি বুড়োকে জানাতে হবে ব্যাপারটা। ওই চশমিশকে রেখে মিঠিয়াপু এখানে কেন আসছে? নিশ্চয়ই মিঠিয়াপু ওই চশমিশকে রিজেক্ট করেছে। যে থাকার সে এমনিতে থাকে। যেমন সমস্যা, যে যাবার সে এমনিতেই যাবে। যেমন সময়। ওদের এমন হেয়ালিপনা কথায় নুসরাত বিরক্ত হয়ে বলে উঠল, কি বলছিস তোরা? কিছুই বুঝতে পারছি না। তোদের এমন হেয়ালিপানা কথার মানে কি? ওইদিকে নির্ণয় ভাই এভাবে রেগে চিনিকে নিয়ে কোথায় গেল? একজন পুরুষ যতই স্ট্রং হোক না কেন, দিন শেষে তার পছন্দের মানুষের পাশে অন্য পুরুষকে সহ্য করতে পারে না। আদনানের কথায় নুসরাত মনে মনে আওড়ায়, নির্ণয় ভাইয়া কি চিনিকে পছন্দ করে? নয়তো চুমু কেন খাবে? নির্ণয় ড্রাইভিং করছে নিজ মনে, বোঝার উপায় নেই মনে মনে কতটা রাগ তীব্র হচ্ছে। চিনির চোখ নির্ণয়ের পানে নিবদ্ধ। নির্ণয়ের মুখের দিক থেকে চোখ সরিয়ে চিনি দৃষ্টিপাত করে নির্ণয়ের পা এবং হাতের দিকে। যতরুণ ফর্সা লোমশ পা দুটোর এবং কোটের ভেতরে সাথে সাথে রক্ত জমাট বাঁধা অংশগুলো দৃশ্যমান। এমন নির্মম অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে, অথচ নির্ণয়ের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, যেন কিছুই হয়নি। চিনি কিছু বলতে গিয়েও হঠাৎ করে কিছু একটা মনে পড়তে ভয়ে জড়সড় হয়ে বসে রইল। নির্ণয় চিনিকে টানতে টানতে নির্ণয় রুমে এনে এক ঝাটকায় ফেলে দেয়। তৎক্ষণাৎ চিনি নিজের শরীরের ব্যালেন্স না রাখতে পেরে ফ্লোরে পড়ে। কাচের সঙ্গে লেগে কপাল কিঞ্চিত পরিমাণ কেটে যায়। চিনি ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে কপালের ক্ষতস্থানে হাত ছুঁয়ে স্পর্শ করে। রক্তাক্ত হাতটা টলমলে অশ্রুসিক্ত দু নয়নের সামনে ধরে শান্ত নির্জীব স্বরে প্রশ্ন ছুড়ল চিনি। মেরে ফেলতেই যেহেতু চাইছেন, তাহলে এতদিন এত নাটক করার কি প্রয়োজন ছিল? অতর্কিতে থমথমে হয়ে উঠল দৃশ্যপট। একরতি মেয়েটার মুখ থেকে বের হওয়া তীরের ফলের মতো তীর্যক বাক্যটি যেন নীরব যুদ্ধ লাগিয়ে দিল নির্ণয়ের অন্তরে। সঙ্গে সঙ্গে চিনির নরম গালে হামলে পড়ল নির্ণয়ের তীব্র এক কষাঘাত। প্রচণ্ড আঘাতের তোড়ে ঝলসে উঠল মুখমণ্ডল। মুহূর্তের প্রতিটি আঙুলের ছাপে জমে গেল জখমের রক্তাভ লালিমা। নরম তুলতুলে কপল দুটো অশরীরের ন্যায় ধারণ করলো কালচে বর্ণালী রূপ। দ্বিতীয়বার ছিটকে পড়ল ফ্লোরে। আমি সব কিছু ধ্বংস করে দেব। আজ আমার কাছে যদি বিন্দু পরিমাণ কিছু লুকানোর চেষ্টা করিস, পৃথিবী থেকে তোর অস্তিত্ব মুছে দেব। নির্ণয়ের মারাত্মক হুঙ্কারে দ্য গ্রেস অফ হ্যাভেন কেঁপে উঠল এবার। নির্ণয় থেকে ভেসে আসা ঝাঁঝালো চিৎকারেও চিনিও ভয়ে কেঁপে উঠল। নির্ণয়ের ভয়ে পুরো শরীর কাঁপন দিচ্ছে। শুষ্ক একটা ঢোক গেলে নির্ণয়ের অগ্নিদৃষ্টির সঙ্গে চোখ মিলিয়ে নির্ণয়ের প্রশ্ন করার পূর্বেই বলল, আমি কিছু জানি না। আমার সঙ্গে একদম হেয়ালিপনা করবি না, নয়তো একদম চালে মেরে ফেলবো আমি তোকে। কে ছিল সে? কি বলেছে তোকে ওই ছেলে? তোকে অন্য একটা ছেলের সঙ্গে দেখে আমার ঠিক কি অবস্থা হয়েছিল একবার ভেবে দেখেছিস? বিগত কয়েক ঘন্টা আমার মস্তিষ্কের কি অবস্থা করেছিস তুই? চিনি বিনা বাক্যে চোখের অশ্রু ফেলে যাচ্ছে, তবে মুখ দিয়ে একটা বাক্য বের করছে না। নির্ণয়ের প্রশ্নের উত্তরও দিচ্ছে না। নির্ণয়ের উত্তেজনায় কপালের উপশিরাগুলো বারংবার ভেসে উঠছে। ফর্সা চেহারাটা রক্তিম হয়ে যাচ্ছে। কিয়ৎক্ষণে নীরবতা, অতঃপর সামান্য ঘাড় ঘুরিয়ে ঘাড় স্লাইড করে মুহূর্তেই চিনির দিকে তাকিয়ে তিক্ত স্বরে বলে উঠল, যে যুগে হাত বাড়ালে নতুন নতুন মানুষ পাওয়া যায়, সে যুগে থেকে আমি একটা পিচ্ছি মেয়ের বড় হওয়ার প্রহর করেছে। ভেবেছি সবাই ঠকালে তুই ঠকাবি না, এতটুকু বিশ্বাস ছিল তোর ওপর, কিন্তু সব থেকে বেশি কষ্ট তুই দিয়েছিস। তৎক্ষণাৎ অস্পষ্ট সুরে কান্না করতে করতে চিনি বলল, কি করেছি আমি? আমি কিছুই করিনি। ডোন্ট গিভ এনি ফাকিং এক্সকিউজ। আমি ভুলে গেছি অনাকুঞ্চের মেয়ে তুই, আর তোর মধ্যে অবদ্ধতা কি করে না থাকবে? তবে সব কিছুর একটা সীমা থাকা দরকার। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস তুই, তবে এর পরিণাম তোর কল্পনার বাহিরে। ধৈর্যের ক্ষেত্রে আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই।
আমি থাকবো না আপনার কাছে, আমি মামামের কাছে যাব। আপনি আমাকে মেরে ফেলতে চান, খুন করতে চান আপনি আমায়। চিনির মুখ থেকে বারংবার মেরে ফেলার কথাটা সহ্য হলো না। যে মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে কি করে খুন করার কথা ভাববে? আবার নির্ণয়ের কাছে বারংবার মিথ্যে বলছে, কিছুতেই স্বীকার করছে না সে মিস্টেরিয়াস ব্যক্তি কি বলেছে। মুহূর্তে নির্ণয় অগ্নিকতুর মতো জ্বলে উঠে চিনির সামনে হাঁটু কেড়ে বসে শক্ত হাতে চিনির গাল দুটো চেপে ধরতে দেরি হলো না নির্ণয়। হঠাৎ চড়াও হওয়া তীব্র রাগে বেশ শক্ত করেই চিনির গাল দুটো চেপে ধরে। নির্ণয় বলল, আমাকে ভালো লাগে না? আমার কাছে কেন থাকবি না? তুই নিজেও জানিস না তুই শুধু আমার জন্য বেঁচে আছিস। আমার পরিচয় মানে তোর পরিচয়। চিনির মনে হচ্ছে চিনির গালের হাড় গোড় এক্ষুনি ভেঙে যাবে। অসহিষ্ণু ব্যথায় চোখ দুটো টলমলে হয়ে উঠল চিনির। কিছুতেই এই তীব্র যন্ত্রণা যেন সহ্য হচ্ছে না চিনির। আমার ব্যথা লাগছে, কেন আমার সঙ্গে এরকমটা করছেন? আপনার কি ক্ষতি করেছি আমি? আর আমার মাম্মাম? নির্ণয় ছাড়ল না চিনির গাল, বরং উল্টে চিনিকে কাছে টেনে হেসে বলল, তোর মা আমার ছোট্টবেলা নষ্ট করেছে, আর এখন তুই আমার বর্তমানটা নষ্ট করছিস। তুই আমার মাঝে ভালোবাসার সুখ নয়, বরং আমার মাঝে ভালোবাসা বীজ ভরিয়ে দিতে এসছিস। নির্ণয়ের এমন ঝঙ্কার তোলা কথা এবং বারংবার মাকে নিয়ে নিষ্ঠুর ও কটু কথার বাক্যে চিনি শান্তশিষ্ট মেয়েটা চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। চিনি উত্তেজনার পারদে উচ্চস্বরে ঝাঁঝালো গলায় নির্ণয়ের চোখে চোখ রেখে বলল, আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? চিনির কথায় নির্ণয়ের মস্তিষ্কের নিউরনে নিউরনে রাগের দ্বিগুণ তোড়ে ছড়িয়ে পড়ল। তবু কেন যেন চিনির মুখ থেকে বের হওয়া এই সত্য কথাগুলো গ্রহণ করতে পারল না নির্ণয়। চুপ, একদম চুপ। গলা নামিয়ে কথা বল, চোখ নামিয়ে কথা বল। কার সঙ্গে কথা বলছিস বলে গেছিস? নির্ণয় সিনহা চৌধুরীর সামনে দাঁড়িয়েছিস। কথাগুলো সম্পন্ন করে নির্ণয় বেপরোয়া থাবায় গাল থেকে হাত সরিয়ে কণ্ঠরোধ হয়ে এলো চিনির। চিনি বাহুবদ্ধ থাকা অবস্থাতেই থরথরিয়ে প্রকম্পিত হয়ে উঠল চিনির শীর্ণকায় শরীরটা। এত কিছুর পর নির্ণয়ের আওয়াজ কমছে না, ভলভলিয়ে রক্ত চড়ে উঠল মস্তিষ্কে। আপন চিত্তের খেই হারিয়ে চিনির গলা থেকে হাত সরিয়ে সামনের কাঁচের টেবিলের দিকে এগিয়ে গেল। নির্ণয় রুমে বেশিরভাগ আসবাবপত্র দামি কাঁচের, সেন্টার টেবিলটা দামি আর নান্দনিকভাবে রুমে সাজানো। মুহূর্তেই সামনে ঝনঝন আওয়াজ করে টেবিলটা উল্টে পড়ে কাঁচগুলো ভেঙে গুড়ি দিয়েছে। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ কাঁচ দিয়ে তৈরি করা আসবাবপত্রের মধ্যে এটি একটি। কাঁচের টেবিলে ঘুষিদার ফলস্বরূপ নির্ণয় টাটা বিশিষ্ট হাত কাঁচ বিধে গড়গড়িয়ে তাজা রক্ত পড়ে ভেসে যাচ্ছে রুম। হঠাৎ নির্ণয়ের কর্মকাণ্ডে চিনি বাক্রুদ্ধ। এইরূপ ঘটনায় চিনি ভয় আরও বেড়ে যাচ্ছে। নির্ণয় ফির চিনির দিকে এগিয়ে গিয়ে এক ঝটকায় চিনিকে দাঁড় করিয়ে নির্ণয় নির্বোধ নির্লিপ্ততা অবলোকন করে। চিনি দুবাহু ধরে সজোরে ঝাঁকিয়ে ভাঙা কাঁচের দিকে রক্তিম হাত দিয়ে ইশারা করে ক্রোধান্বিত কণ্ঠে বলতে লাগলো, এই 8 বছরে যখনই তোর কথা আমার মনে পড়েছে, মাই হার্ট ইন দিস টাইম ঠিক এই কাজ করার মতো হয়েছে। তো কথাটা বলেই নির্ণয় হনহন করে রুম থেকে বের হয়ে যায়। নির্ণয়ের বলা প্রত্যেকটা শব্দ তীব্র ঝঙ্কার তুলেছিল চিনির শরীরের রন্ধ্রে রন্ধ্রে। মাথার মধ্যে উপচে পড়া চিন্তার জলোচ্ছ্বাসে না মুহূর্তেই গতিপথ পাল্টে যাচ্ছে। চোখ বন্ধ রেখে বিশ্বাস করতে পারছে না মানুষটা যা বলছে তা সত্যিই নাকি চিনি স্বপ্ন দেখছে। এটা নির্ণয়ের কেমন রূপ! ঘণ্টাখানেক আগে যেখানে সব কিছু ঠিক ছিল, তাহলে এখন কি হলো? তাহলে কি সে মিস্টেরিয়াস ব্যক্তির কথা সত্যি ছিল? সত্যি নির্ণয় ভাই তাকে মারতে চায়? হ্যাঁ, মারতে চায় তাকে। নির্ণয় চলে যাওয়ার কিছু সময় পর চিনি ধপ করে ফ্লোরে বসে পড়ে। চিনি কান্না করতে করতে আহত কণ্ঠে বিড়বিড়ায়, আমি কোথায় এসে ভেসে গেলাম মাম্মাম? আপু আমার কার কাছে রেখে গেল? কোন পাপের মাসুল এভাবে চুকাতে হচ্ছে আমায়? নির্ণয় ভাইয়ের মতো এত নিষ্ঠুর পাষাণ মানুষ কেন আমার জীবনে বিধাতা পাঠিয়েছেন? কি অন্যায় ছিল আমার, যে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে গিয়ে গোটা জীবনটা অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে? কেউ আমাকে কেন এই জেলখানা থেকে নিয়ে যাচ্ছে না? মাসের পর মাস চলে যাচ্ছে, মাম্মাম এতদিনের মধ্যে কেন এলো না? আপু কোথায় উধাও হয়ে গেছে? নির্ণয় ভাই, উনি মাম্মাম আর আপুর কোনো ক্ষতি করেনি তো? এই বন্দি জীবনে আটকে থাকতে থাকতে মৃত্যু হবে আমার। কখনোই বোধহয় মাম্মাম আপুকে দেখতে পাবো না আর। এর আগে উনি আমায় খুন করে ফেলবে। উপহাসের আরো কিছু কথা বলতে গিয়েই গলা ধরে এলো চিনি। কান্নারা একযোগে দলা পাকিয়ে বিদ্রোহ করে উঠল কণ্ঠনালীতে।
আর কতটা কান্না করলে মনের কষ্ট কমবে চিনি তা জানে না। অবশেষে না চাইতেও বুকের ভেতরে বইতে থাকা প্রবল জলোচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটিয়ে অশ্রুজল গড়িয়ে পড়ে সরলতা সমুদ্র অতলের মতো গাঢ় মায়া ভরা চোখের কার্নিশবে। মনে মনে ফের ভাবল, এরকম মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। সে শুধু শুধু এমন নিষ্ঠুরতম মানুষের প্রতি দুর্বল হয়েছে। এখন তার মন নির্ণয়ের মতো নিষ্ঠুর হয়েছে যে তার হয়ে তার কথা বলে। চিনি নিজের মধ্যে অস্থিরতা অনুভব করছে, মাথাটা কেমন যেন ঘুরছে, নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, চোখগুলো বন্ধ হয়ে আসছে ধীরে ধীরে। নির্ণয়ের নিষ্ক্রিয় জ্বলন্ত হৃদয়ের ঠিক মাঝ বরাবর বিদ্ধ হলো অদৃশ্য এক ধারালো খঞ্জর। চিনির কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হচ্ছিল নির্ণয়ের। চিনির অসহায় অপরাগ কান্না দেখে অযাচিত মন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতোই চড়াত করে ফুঁসে উঠল যেন। নিজের কর্মকাণ্ডে নিজে বিরক্ত। চিনির কাছে থাকলে কন্ট্রোললেস হয়ে যায়। ইচ্ছে করে চিনিকে কাঁদানোর বিনিময়ে পুরো দুনিয়া ধ্বংস করে দিতে। তবে চিনির কান্নার একমাত্র কারণ আজ নির্ণয় নিজেই। অচেতেই থমকে গেল নিঃশ্বাস। চিনির থেকে যতই দূরত্ব বাড়িয়ে হলরুমের দিকে নেমে আসছে, ততই যেন প্রবল অস্থিরতা গ্রাস করেছে নির্ণয়ের অন্তঃকরণে। ভেতরের পৈশাচিক সত্তাটা বিদ্রূপ করে বলছে, ডেনজেল ভুল কিছু বলেনি, তোর চিনি তোর সঙ্গে বেইমানি করেছে। এইসব ভাবতেই মাথাটা ঠিক থাকছে না একদম। কি অদ্ভুত এক বিরক্তিকর অনুভূতির ভেতরে দহন করছে। নির্ণয় নিজের উপর বিরক্ত হয়ে মুহূর্তেই মুখের আদল বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে ওঠে। নিজের অজান্তেই ট্যাটু বিশিষ্ট রক্তাভ হাত মুষ্টিবদ্ধ করে কাউচের হাতায় সজোরে ঘুষি মেরে বিড়বিড় করে বজ্রকণ্ঠেই বলে ওঠে, আই প্রমিস, আমার আর তোর মাঝে কাউকে আসতে দেব না। যদিও আসে তাহলে চিন্তা পুঁতে ফেলবো। কথাগুলো বলেই দপ করে ডিভানে বসে মাথা এলিয়ে দিয়ে নির্ণয় অক্ষিপল্লব বন্ধ করে নেয় নির্বিঘ্নে। ফিনল্যান্ড তুষারপাত হচ্ছে অবরিত। বাইরের প্রকৃতি বরফের আস্তরণে ঢাকা পড়ে অদ্ভুত রং ধারণ করেছে। সাদা রঙের মতোই ধবধবে সাদা বর্ণ। প্রচণ্ড ঠান্ডায় জনজীবন ব্যাহত হওয়ার উপক্রম। বাতাসের বেগে ধেয়ে আসে এক গানের স্বর, এ বুকে হে বুকে এত প্রেম তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে মনের কান্না, আমি চোখের বালি কি করে তাকে বলি, হে বুকে কি বেদনা, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। পৃথিবী একদিকে একদিকে আমি, আজ আমার রক্তে মিশে গেছো তুমি, নাই বা হলো দেখা, দেখবো একা একা স্বপ্ন এই সীমানা, বোঝে না সে বোঝে না, সে তো আজও বোঝে না। মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে নির্ণয়। ক্ষতবিক্ষত হাতের দিকে নজর তো নেই। এভাবেই নিস্তব্ধতায় কিছু সময় পেরিয়ে গেল। আবারও সেই চিনির কথাই বারংবার মনে পড়ছে। চিনির সুমিষ্ট প্রাণ চঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ে নির্ণয়ের কর্ণকুহরে, যার দরুন নির্ণয় নিজের অজান্তেই পুরোপুরি নিশ্চল হয়ে পড়েছে চিনির জন্য। জীবনে প্রথমবার চিনিকে এতটা গভীরভাবে আঘাত করেছে। মেয়েটা অদৃশ্য বলয়ের মতো চোখের সামনে না থেকেও মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। নির্ণয় বিরক্ত হয়, চিনিকে ঘৃণা করতে চেয়েও পারছে না। হঠাৎ করে নির্ণয় সাবলীল মুখশ্রী, সুডৌল ললাট দেশ সবকিছু কুঁচকে যায়। নির্ণয় চোখ দুটো বন্ধ রেখেই গমগমে আওয়াজে বলল, কি বলতে চাইছিস? সমালোচনা না করে বলে ফেল। নির্ণয়ের কাট কাট আদেশে জিহ্বার আগায় আটকে থাকা কথাগুলো বিনা বাক্যে গলথকরণ করে আদনান। আসলে ব্রো, মিটি আপু দ্য গ্রেস অফ হ্যাভেনে ফিরে আসছে। অলরেডি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেছে। আদনানের কথায় আচানক চোখ খুলল নির্ণয়। হঠাৎ করে মনের মধ্যে চিনির বলা কিছু এক পায়তারা দিল। পার্টিতে যাওয়ার সময় চিনি গাড়িতে থাকা অবস্থায় অনেকবার মিঠির কথা জানতে চেয়েছে। এমনকি এটাও বলেছে মিঠি আপু আজ আসবে। আমার মন বলছে মিঠি আপু আসবে। তখন চিনির কথা গুরুত্ব না দিলেও এখন চিনির বলা কথাটাই বারংবার মনে পড়ছে। তার মানে চিনি কোনোভাবে জানতো আজ মিঠি আসবে, নাকি সম্পূর্ণটাই চিনির আবেগময় ধারণা? আদান ভালো করেই জানে নির্ণয়ের এমন রিয়াকশনের কারণ। তবে আপাতত নির্ণয়ের মুখ থেকে একটি বাক্য বের হচ্ছে না।
তাই আদনান নিজেই খানিকটা সাহস জুগিয়ে বলল। ব্রো, সেই মিস্টিরিয়াস ব্যক্তি। আদনান পুরো কথা শেষ করার পূর্বেই নির্ণয় বলল। গাড়ি বিস্ফোরণের ব্যক্তি এবং পার্টির ব্যক্তি একজনই। শুধু তাই নয়, সে মিস্টেরিয়াস ব্যক্তির সঙ্গে আরও কেউ আছে। সে একা না। আমি সেই মিস্টেরিয়াস ব্যক্তিকে কারোর সঙ্গে কথা বলতে শুনেছি। আদনান বেশ অবাক হলো। আদনান ভাবলো কিয়ৎক্ষণ অতঃপর নিশ্চিত হওয়ার জন্য পুনরায় শুধালো। চিনির সঙ্গে সেই মিস্টিরিয়াসের ব্যক্তির কোনো কানেকশন আছে? চিনিকে কি করে চিনে সেই মিস্টিরিয়াসের ব্যক্তি? ডেনজাল বলল চিনি সেই মিস্টিরিয়াস ব্যক্তির সঙ্গে জড়িত, কিন্তু আমরা বিশ্বাস হয় না ব্রো। আদনান আরও কিছু বলবে এর মাঝে ব্যাঘাত ঘটায় নির্ণয়ের ফোন। ভাইব্রেট আকারে টুং টুং করে শব্দ হলো দুবার। নির্ণয় ফোন হাতে নিতেই দেখতে পেল ডেঞ্জল সে ভিডিওটা পাঠিয়েছে। এবার নিশ্চয় চিনিকে বলা মিস্টেরিয়াস ব্যক্তির কথাগুলো শোনা যাবে। নির্ণয় সময় নষ্ট না করে ভিডিওটা অন করতেই বুঝলো নির্ণয় যা ভেবেছে তাই। প্রথমে চিনি মিস্টেরিয়াস ব্যক্তিকে কাছে আসতে দেখে চিনি পালিয়ে যাবে, ঠিক তখন সেই মিস্টেরিয়াস ব্যক্তি চিনির উদ্দেশ্যে বলে উঠল। আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী। ভয় যদি পেতে হয় তাহলে নির্ণয় সিনহা চৌধুরীকে ভয় পাও, যে প্রতিনিয়ত তোমাকে মারার চেষ্টা করছে। নির্ণয়ের নাম শুনতেই চিনির পা থমকে গেল। এরূপ কথা চিনির কর্ণপাত হতেই চিনি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে মিস্টেরিয়াস ব্যক্তি ফের বলল। নির্ণয় সিনহা চৌধুরী তোমার ক্ষতি করতে চায়, তোমাকে বাঁচতে দেবে না। তোমাকে এবং তোমার বোন মিঠিকে মেরে ফেলবে। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি পালাতে। তুমি আমায় বিশ্বাস করতে পারো চিনি। আমাকে বিশ্বাস করার যথাযথ কারণ আছে। কথাটা বলতে বলতে মিস্টেরিয়াস ব্যক্তি কিছু একটা বের করে চিনিকে দেখাতেই যাবে, এর মাঝে নির্ণয় সেখানে উপস্থিত হয়। ভিডিওটা শেষ হতে আদনান উচ্চস্বরে বলে উঠল। মিস্টেরিয়াস ব্যক্তি চিনিকে রীতিমতো ভয় দেখাচ্ছে, তাও তোমাকে ভিকটিম বানিয়ে। আর চিনিকে তার দিকে ম্যানিপুলেট করেছে। কতটা চালাক সেই মিস্টেরিয়াস ব্যক্তি। আমি জানতাম চিনি কখনো কোনো কিছুর মধ্যে জড়িত থাকতে পারে না। যে মেয়ে কখনো কোনো ছেলের দিকে চোখ তুলে তাকায়নি, সে কি করে কিছু সঙ্গে জড়িত থাকবে? মুহূর্তে নির্ণয় চোখ মুখে হিংস্র পৈশাচিক সত্তা জেগে উঠেছে। ক্রোধে ফেটে পড়েছে নির্ণয়ের রাগ। দু কানে দুটো ইয়ারপ্যাড গুজে কারো উদ্দেশ্যে বলল, দ্য গ্রেস অফ হেভেনে গাড়ির সংখ্যা বাড়িয়ে দিতে, আশেপাশে কোনো মিস্টেরিয়াস ব্যক্তিকে দেখলে নির্ণয়কে ইমিডিয়েটলি ইনফর্ম করতে। নির্ণয়ের এরূপ কথায় আদনান বুঝল নির্ণয় চিনিকে প্রোটেক্ট করতে চাইছে, চিনির যেন কোনো ক্ষতি না হয়। তবে আদনানের মনে হচ্ছে সে মিস্টেরিয়াস ব্যক্তির মুখ্য উদ্দেশ্য ব্রোর ক্ষতি করা। তারপরে একটা প্রশ্ন থেকেই যায়, এত কিছুর মধ্যে সেই মিস্টেরিয়াস ব্যক্তি চিনির কাছেই কেন বারংবার আসছে? নির্ণয়ের মাথায়ও ঠিক একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এসবের মধ্যে চিনি কেন বারংবার জড়িয়ে যাচ্ছে? মিঠি হঠাৎ ফিরে আসছে, নির্ণয় দেওয়া ফোনে আননোন নাম্বার থেকে কল আসা। ফোনের ব্যাপারটা মনে পড়তে নির্ণয় পকেট থেকে ফোনটা বের করে কল লিস্ট চেক করলো। নির্ণয় কল লিস্ট চেক করে বেশ অবাক হলো। 2 দিন ধরে চিনির ফোনে কল আসছে, তবে একটা কলও রিসিভ হয়নি। এটা দেখে নির্ণয়ের রাগ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নির্ণয় চিনির ফোনটা আদনানের দিকে এগিয়ে দিয়ে বলল। কে কল করেছে? কোথা থেকে কল এসছে? সব ইনফরমেশন আমার চাই। হঠাৎ করে নির্ণয়ের চোখ দোটালার ডান পাশে নির্ণয়ের কক্ষের দিকে নজর গেল। চিনির সঙ্গে করা নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত নির্ণয়। যদি চিনি কোনো কিছুর সঙ্গে জড়িত না থাকে তখন ব্যাপারটা নিয়ে ভীষণ বিব্রত হবে নির্ণয়। নির্ণয়ের বরফ খণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছুই অনুভব করছে চিনির জন্য। নির্ণয় এই প্রথম কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে, তাও কিনা একটা মেয়েকে নিয়ে। সেটা আর কেউ নয়, নির্ণয়ের প্রাণ ভ্রমরা চিনি। চিনিকে হারানোর ভয়ে অপূর্ণ কাজটা পরিপূর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্ণয়ের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। অতঃপর 8 বছর আগের মতো আজও নির্ণয় দ্বিতীয়বারের মতো কঠোর সিদ্ধান্ত নিল। নির্ণয় আদনানের উদ্দেশ্যে বলল। রেজিস্ট্রি করার ব্যবস্থা কর। নির্ণয়ের কথা শেষ হতেই আদনান হকচকিয়ে উঠে বলল। ব্রো, তুমি তো বলছিলে বাংলাদেশে গিয়ে। আদনান কথা সম্পূর্ণ করার আগে নির্ণয় লাশভারী আওয়াজে বলল। বাংলাদেশ নয়, এখানে আমার আর চিনির বিয়ে রেজিস্ট্রি হবে। ইনফ্যাক্ট আজ রাতে। আদনান ভয়ে ঢোক গেলেই বলল। আজ তো 6 মাস সব কিছু বন্ধ থাকবে। নির্ণয় রক্তিম চোখে আদনানের দিকে তাকিয়ে বলল। দ্বিতীয় কোনো শব্দ শুনতে চাই না। দস্যুর ন্যায় এক প্রশ্ন হানা দেয় আদনানের মনে। আদনান দৃষ্টিপাত করে নির্ণয়ের দিকে নির্জীব শান্ত স্বরেই বলল। চিনি স্বচ্ছাই বিয়েতে রাজি হবে। আদনানের কথায় নির্ণয় তির্যক হাসল। নির্ণয়ের এইরূপ হাসি দেখে হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে আদনান মনে মনে
নির্লিপ্ত কণ্ঠে আওড়ায়, ব্রো নিশ্চয়ই চিনিকে রাজি করার পন্থা অলরেডি করে ফেলেছে। নির্ণয়ের হঠাৎ করে থেকে ভেসে আসা ঝাঁঝালো চিৎকারে লাফিয়ে উঠল চিনি। এত সময় পরে ধীরে ধীরে চেতনা ফিরে এলো চিনির। চোখ খুলে তামাশাচ্ছন্ন নির্ণয় রুমের মেঝেতে নিজেকে আবিষ্কার করে। চিনির চোখের দৃষ্টি এখনো ঘোলাটে, মাথাটা ভীষণ ব্যথায় টন টন করছে যেন। তখন সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার ব্যথা পাওয়ার দরুন নাকের ডগা রক্তিম হয়ে ফুলে আছে এবং প্যানিক অ্যাটাকে নোজ ব্লিডিং হয়েছে। কপালের খানিকটা ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। পাটের কালো ড্রেসটা মেঝেতে পড়ে ধুলোবালি লেগে একাকার। অনেকক্ষণ ধরে আঁধারে থাকার দরুন চোখ দুটিতে আলোক রশ্মির ঝলকানি এসে আঁচড়ে পড়ার সঙ্গে সঙ্গে আপন গতিতে খিচে বন্ধ হয়ে গেল চিনির নেত্রপল্লব জোড়া। অবচেতন রুগ্ন শরীরখানা কাঁপছে তিরতিরিয়ে। নিভু নিভু ঝাপসা দৃষ্টিসীমা আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত সর্বাঙ্গ। আকস্মাৎ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে নির্ণয় সিনহা চৌধুরী। নির্ণয়কে দেখা মাত্রই তড়াক করে চোখ নামিয়ে নিল চিনি। অতঃপর চিনি ধীরে ধীরে নির্ণয়ের দিকে তাকাতেই নির্ণয় জলরাশির মতো চোখ দুটোর মিলন হলো। সঙ্গে সঙ্গে নির্ণয়ের মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল চিনির অবস্থা দেখে। অহেতুক রাগ হতে লাগলো চিনির ওপর। নির্ণয়কে চোখের সামনে দেখতেই চিনির ঘণ্টাখানেক আগের দৃশ্য মনে পড়তে অজানা যাতনায় বিদীর্ণ হলো চিনির ভেতরটা। হাত পা কাঁপছে। না জানি নির্ণয় চিনিকে কি করবে এখন। তবে তার চেয়েও বেশি যেটা হচ্ছে তা হলো কষ্ট। অজ্ঞাত কষ্টে ভেতরটা রক্তাক্ত হয়ে উঠেছে যেন। নির্ণয় কাট কাট কণ্ঠে বলল, রেডি হয়ে আয়, হাতে একদম টাইম নেই, জাস্ট 5 মিনিট টাইম। চিনি হিচকি তুলতে তুলতে কথা জোরালো। অনেক কষ্টে দাঁড়িয়ে নির্ণয়ের মুখোমুখি হয়ে শুধালো, কোথায় যাব আমি? বিয়ে করতে। নির্ণয়ের কথায় চোখ দুটো বড় বড় করিয়ে চিনি অবিশ্বাসের সুরে দ্বিতীয়বার শুধায়, কার বিয়ে? কিসের বিয়ে? ঠোঁট বাঁকালো নির্ণয়। দু হাত পকেটে পুরে পূর্ণ দৃষ্টিপাত করল চিনির ওপর। অতঃপর ভনিতা না করে জবাব দিল, তোর আর আমার। চিনির নিষ্প্রভ হতবুদ্ধি দুই নয়ন বজ্রপাতের ন্যায় সামনে পড়ল নাজুক মস্তিষ্ক। থমকালো কার্যক্রম। কণ্ঠনালী রোধ হয়ে এলো, যার দরুন স্থবির হয়ে পড়ল মুহূর্ত। ভয়ে তটস্থ চিনির মুখাবয়ব। সঙ্গে সঙ্গে চোখের কার্নিশে জড়ো হয়েছে অশ্রুসিক্ত নোনাজল। নীরবতার গুমট চারিপাশ। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এক দৃশ্য দেখে অজান্তেই দুমড়ে মুচড়ে উঠল ভেতরের তনু হৃদয়টা। হৃদয়ের সঙ্গে তাল মিলিয়ে ঠকঠক করে কম্পিত মন। চিনি সঙ্গে সঙ্গে মাঝ সেধে চিৎকার করে বলে উঠল, না না, এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে বিয়ে করব না। আমি মামামের কাছে যাব, থাকবো না আমি এখানে। সর্বশেষ বাক্যটুকু ধ্বনিত হওয়ার আগেই আকস্মাৎ নির্ণয় শক্ত হাতে চেপে ধরল চিনির কবজি। হাতের বাঁধনের প্রগাঢ়তায় ব্যথায় কুকি উঠল চিনি। নির্ণয় চিনির মুখ থেকে বিয়ে করবে না শব্দ দুটো শুনতে ভেতরে আত্মসংযমের নিয়ন্ত্রণ হারিয়ে আগ্নেয়গিরির দাবানলের ন্যায় জ্বলে উঠেছে। পরপরই অন্তর কাঁপানো ধারালো কণ্ঠে বলল, দুনিয়া তছনছ হয়ে যাবে, তবু আজ কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। কেউ না, মেঠে কিংবা তোর মাম্মাম, কেউ না। তুই জানিস তাই না, আজ মিঠি আসবে। তাইতে তখন আমি বলেছিলি মিঠি আপু আজ আসবেই। নির্ণয় কথাগুলো বলে জোরপূর্বক চিনিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চিনি অতঃপর বাধা দেওয়ার চেষ্টা করে কান্নারত অবস্থায় বলল, আমি আমি আপনাকে সব সত্যি বলবো, প্লিজ ছেড়ে দিন আমায়। ওই ওই মিস্টেরিয়াস ব্যক্তিকে চিনি না আমি। সে বলেছে আপনি আমাকে মেরে ফেলতে চান। আর আপু আজ সত্যি আসবে এটা আমি জানতাম না। শুধুই আমার মন বলছিল আপু আমার বার্থডে দিন না এসে থাকতেই পারবে না। আমি সব সত্যি বলে দিয়েছি আপনাকে। এবার তো আমার হাত ছাড়ুন। চিনি কান্না করতে করতে কথাগুলো বলল, তবে নির্ণয়ের মধ্যে কোনোরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। চিনি তুমুল কান্নায় ভেঙে পড়েছে। নির্ণয়ের প্রতি ঘৃণায় রিরি করে ওঠে চিনির শরীর মন সবকিছু। দমবন্ধকর অস্বস্তিদায়ক মুহূর্ত। দ্য গ্রেস অফ হেভেনের হলরুমে উপস্থিত কারোর মুখে রা নেই। টিনা, জিয়াং, নুসরাত, আদনান সকলের মুখাবয়ব জুড়ে নেমে এসেছে অকৃত্রিম এক তমাশা। নির্ণয়ের পদচরণের কদমের সঙ্গে চিনির প্রতিটি কদমে ভীরুতা সুস্পষ্ট। গত কয়েকটা ঘন্টার তীব্র দহনে অনেকটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তার পিলব মুখশ্রী। অক্ষিপটে ক্ষয়িষ্ণু ভাব। আগের থেকে অনেকটা শীর্ণকায় লাগছে তার রুগ্ন শরীরখানি। টানতে টানতে চিনিকে নিচে নিয়ে এলো। চিনির এই অবস্থা দেখে নুসরাত দৌড়ে চিনির কাছে আসতে নেবে, তৎক্ষণাৎ জিয়াং নুসরাতের হাতে ধরে ফেলল। নির্ণয় আদনানের দিকে সামান্য ঘাড় কাত করে তাকাতেই আদনান বলল, সব রেডি ব্রো। আদনানের কথা পুরোপুরি শেষ হওয়ার আগে নির্ণয় গমগমে কণ্ঠস্বরের আওয়াজে আদেশ ছড়ে, আমি চিনিকে নিয়ে যাচ্ছি, তোর পিছনে গাড়িতে আয়। আদনান হ্যাঁ-সূচক মাথা নাড়ায়। ওরা চলে যেতেই নুসরাত কান্না করতে করতে বলল, চিনির এই অবস্থা কেন? চিনির শরীরে এত ক্ষত কিসের?
নির্ণয় ভাই চিনিকে কোথায় নিয়ে যাচ্ছে? তবে নুসরাতের প্রশ্নের কোনো উত্তর নেই কারো কাছে। সবাই নিশ্চুপ, চারপাশে নীরবতা। এর মধ্যেই আদনান বলল, আমাদের সঙ্গে গেলেই সমস্তটা জানতে পারবি। দ্য গ্রেস অফ হেভেনের এলিভেটরে ত্যাগ করে নামতেই চিনি লক্ষ্য করলো দ্য গ্রেস অফ হেভেনে একদল কালো পোশাকধারী বিদেশি মূর্তিমানবকে জীবন্ত শরীরের ন্যায় রিভলভার হাতে শটান দাঁড়িয়ে আছে। মানুষগুলো যেন যুদ্ধ ময়দানে নির্ভীক সৈন্যদল, লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। কেউ দ্য গ্রেস অফ হেভেনে ঢুকবে তো দূর চোখ তুলে তাকানোর সাহস পাবে না। যেভাবে গার্ডদের নিয়ে নির্ণয় ঘিরে রেখেছে, যেন চিনি অব্দিকে পৌঁছাতে না পারে। চিনি এখনো নির্ণয়ের হাত থেকে ছাড়া পাওয়ার পায়তারা করছে। নির্ণয় শক্ত হাতের বাঁধন থেকে ছাড়া পাওয়া কি এত সহজ? অতঃপর চিনি কোনো কুল কিনারা না পেয়ে আকস্মাৎ নির্ণয়ের হাতে কামড় বসায়। ব্যথায় নির্ণয়ের হাতটা আলগা হতেই চিনি ছুটে পালানোর চেষ্টা করে। এর মাঝে জিয়াং আদনান নির্ণয়ের পেছনে হাজির হয়। নির্ণয় শরীরের থেকে কোটটা খুলে জিয়াংয়ের দিকে ছোড়ে। গলার টাইটা ঢিলে করে খপ করে চিনির হাতটা ধরে ফেলে। জোর জবরদস্তি করে পাজা করে তুলে গাড়ির পেছনে সিটে চিনিকে বসিয়ে ডোর অফ করে ওপাশে ডোর ওপেন করতে জিয়াংয়ের দিকে হাত বাড়ালো। জিয়াং কোটটা গাড়ির ওপর দিয়ে ছুটতেই তৎক্ষণাৎ নির্ণয় কোটটা নিয়ে শরীরে পড়তে পড়তে চিনির পাশে বসলো। আদনান ড্রাইভিং সিটে বসে আর জিয়াং ড্রাইভিং সিটের পাশের সিটে বসে। তিনা আর নুসরাত পেছনের গাড়িতে ওঠে। আজ ফিনল্যান্ডের আবহাওয়ার অবস্থা একদম ভালো না। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। প্রথম বৃষ্টির আমন্ত্রণ বলে কথা। ফিনল্যান্ডে সবাই বৃষ্টি দেখার কৌতূহলে ক্রিসমাসের দিন প্রথম বৃষ্টি বিলাস করবে বলেই মনস্থির করে। কেউ কেউ মনের আনন্দে বৃষ্টিতে ভেজার সিদ্ধান্ত নিয়ে বসে আছে। পিচ ঢালা রাস্তায় বরফ যত্রতত্র জমে আছে। সে পথ মারিয়ে ক্রিসমাস উদযাপনের পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সকলে সেজে গুজে বিভিন্ন পোশাকে রাতের বেলায় রাস্তায় নেমেছে। সারা রাস্তায় আজ ভিড়, সকলের হাতে লাল পতাকা। চারিদিকে ক্রিসমাস উপলক্ষে খাবারের স্টল বসেছে। বিভিন্ন খাবারের সুবাসে মৌ মৌ করছে চারপাশ। মিঠি সকলকে নিখুঁত চোখে পরখ করছে। যান্ত্রিক শহরটা দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল মিঠি। মিঠি আর তিহাম উবারের জন্য প্রায় অনেক সময় ধরে মেইন রোডে দাঁড়িয়ে আছে। এত সময়ের মধ্যে একটা উবারও পায়নি। মিঠির খানিকটা বিরক্তই লাগছে। রাত বাড়ছে তবু একটা গাড়ির দেখা নেই। মিঠির বেশ টেনশন হচ্ছে। একা একা কি করে যাবে? একা একা একটা মেয়ে, এতটা পথ। কত রাতে গিয়ে গ্রেস অফ হেভেনে পৌঁছাবে? তবে তিহামের মাঝে বিরক্তির ছিটাফোঁটাও নেই। দিব্যি দাঁড়িয়ে আছে মিঠির পাশে। তিহাম মিঠির চিন্তিত মুখের পানে একবার চেয়ে চোখ বুলিয়ে শান্ত স্বরে বলল, টেনশন করার কিছু নেই, তোমাকে তোমার গন্তব্য অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তিহামের কথায় মিঠি হকচকিয়ে তিহামের দিকে তাকালো। তিহামের দৃষ্টি সামনের দিকে স্থির। তিহামের হাবভাব দেখে মিঠির বুঝতে বেগ পোহাতে হয়। আদৌ তিহাম মিঠির সঙ্গে কথা বলছে তো? মিঠির এবং তিহামের সামনে একটা উবার থামলো। তিহাম উবারের সামনে গিয়েই যাবে, ঠিক সেই সময় আরো একটি ব্ল্যাক রঙের রোলস রয়েলস গাড়ি ভিড়ল সেখানে। তিহামের পা জোড়া থমকে গেল। মনে হলো গাড়িটি খুব পরিচিত। তাছাড়া সচরাচর সবাই রোলস রয়েলস গাড়ি ব্যবহার করে না। এর মাঝে উবার ড্রাইভার তাড়া দিতে শুরু করে। এত ভিড়ের মাঝে বেশি সময় গাড়ি দাঁড় করানো সম্ভব না। তাই তিহাম ব্ল্যাক রঙের গাড়ির দিকে নজর না দিয়ে উবারের দিকে এগিয়ে গেল। ক্রিসমাস থাকায় আজ অন্ধকার হতেই চারপাশে বাজি ফানুস ওড়াচ্ছে সকলে। এতে যেন আরো দ্বিগুণ ভিড় বাড়ছে। কেউ ভিডিও করতে ব্যস্ত, কিংবা নানা অ্যাঙ্গেলে মুহূর্তটাকে স্মরণীয় করার জন্য ছবি তুলতে ব্যস্ত। সেই ব্ল্যাক গাড়ির ভেতর থেকে আদনান বলে উঠল, আমরা হেলসিরিক্স শহরে পৌঁছে গেছি ব্রো, তবে এখানে অনেক ভিড়। আদনানের বলা কথা উপেক্ষা করে নির্ণয় চিনির দিকে এক পলক তাকিয়ে গাড়ি থেকে নেমে চিনিকে জোর করে নামালো। নির্ণয় পূর্বের ন্যায় একইভাবে হাত চেপে ধরে রেখেছে চিনির সারাটা পথে। হাতের বাঁধনের তীব্রতায় চিনির ভেজা দুচোখ অশ্রু সজল হয়ে উঠেছে বারংবার। অথচ সেই টলমলে অক্ষিদ্বয়ে নির্ণয় কালো মণিযুক্ত চোখের গহ্বরে তলিয়ে আছে অহর্নিশ। সারাটা পথ কান্না এবং জোর জবরদস্তিতে মুখ লাল হয়ে গেছে। কান্নার তোরে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করতে পারছে না। কিছু সময় পর পর শরীর অসংখ্য যন্ত্রণায় কেঁপে উঠছে। শরীরটা যেন অবশ হয়ে আসছে। গাড়ি থেকে নামতেই চিনি সামনে এগোতেই চাইল না। তবে এসব কিছুই যেন নির্ণয় পরোয়া করলো না। নির্ণয় চিনিকে টানতে টানতে মিঠির পাশে নিয়ে চলে গেল। তবে নিয়তির কি নিষ্ঠুরতম খেলা! এক স্থানে দু বোন, কিন্তু কারোর সঙ্গে কারো দেখা হয়নি। চারিদিকে একসঙ্গে ফানুস ওড়াচ্ছে। দলবদ্ধভাবে হইচই এবং নানা শব্দে চিনির কান্না মিঠির কান অব্দি পৌঁছায়নি। মিঠি উবারে উঠে বসে।
তিহাম মিথির পাশে উবারে উঠতেই যাবে, কিন্তু কৌতূহলবশত পিছনে তাকালো। খুব বেশি কিছু নজরে না আসলে ৩টা ছেলের সঙ্গে একটা মেয়েকে চোখে পড়ল। দেখেই বোঝা যাচ্ছে জোর করে নিয়ে যাচ্ছে। তিহামের মনে কিছু একটা সন্দেহ হলো, কিন্তু উবারের তাড়ায় তিহাম গাড়িতে উঠে বসলো। হেলেনসিঙ্কি শহরের সরু রাস্তা ধরে সবাই একটি ভাঙাচোরা বাংলোর মধ্যেই প্রবেশ করে। সবাই সেই পুরনো বাংলোর মধ্যে প্রবেশ করতে বেশ অবাক হলো। এটা ম্যারেজ রেজিস্ট্রি অফিস কক্ষ কম মনে হচ্ছে, আর গান বাংলোর গান নাচনওয়ালি কক্ষ বেশি মনে হচ্ছে। একজন অদ্ভুত পোশাকে বিনোদন দিতে নির্মদ কোমরের অসাধারণ বেলি ডান্স পারফরমেন্স করায় ব্যস্ত একদল সুন্দরী ফিনল্যান্ড তরুণী, আর সেখানেই এক মধ্যবয়সী ভদ্রলোক বসে উপভোগ করছে সেই নাচ। তবে আজ এই মানুষগুলোর উৎসবের প্রধান আকর্ষণ হলো ক্রিসমাস। কক্ষের এমন অবস্থা দেখে নির্ণয় বিজ্ঞানের মস্তিষ্ক আরো বেশি বিগড়ে গেল। নির্ণয়ের বুঝতে দেরি হলো না এরকম জায়গা কার পক্ষে সন্ধান করা সম্ভব। নির্ণয় সামনের দিক থেকে চোখ সরিয়ে এবার দৃষ্টি ঘুরিয়ে চাইলো জিয়াংয়ের চোখের দিকে। রাগে ফোঁসফোঁস করতে করতে হাতের কঠোর স্বরে রাগে ফোঁসফোঁস করতে করতে কঠোর স্বরে জিজ্ঞেস করলো। এখানে বিয়ে করতে এসছে নাকি নাচ দেখতে এসছে? নির্ণয়ের নিকট থেকে উপঢৌকন কথায় জিয়াং বলে উঠল। নাচতে। জিয়াং উত্তরটা দিয়ে নির্ণয়ের ভ্রুকুঞ্চিত চোখে দৃষ্টি পড়তে ঢোক গিলে বলে উঠল। না মানে বিয়ে করতে। নির্ণয় আর জিয়াংয়ের কথোপকথন শুনে খুশি পারতে মধ্যবয়স্ক লোকটি চকচক করে উঠল কুটিল দু চোখ। লোকটি বেশি সেই বেলি ড্যান্সের মেয়েগুলোকে তাড়িয়ে দিয়ে মিনিট খানেকের মধ্যে বেলি ড্যান্সের কক্ষ অফিস কক্ষতে পরিণত করে চিনির শরীরের দিকে তাকিয়ে বলল। বিয়ে করাতে হবে তো? এসো এসো বাবাজি, 5 সেকেন্ডের মধ্যে বিয়ে সেরে দেই। সেই মধ্যবয়স্ক কাজের কথা শুনে চিনি হকচকিয়ে লোকটার দিকে তাকালো। লোকটার অদ্ভুত চাহনিতে চিনির আত্মাসহ শরীর কেঁপে উঠল। এই চাহনি চিনির বড্ড বেশি চেনা। চিনির অদ্ভুত অনুভূতি হচ্ছে। তীব্র শীতের মাঝে চিনি ঘামছে। লোকটা যেন চিনিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। মুহূর্তে নির্ণয় বাঁকা হেসে বলল। আমার রিভলভারের ট্রিগার চালাতে যতটা না সময় লাগে তার আগে মুরব্বী বিয়ে সেরে ফেলতে পারে। क्या बात है। হে নহরে বাংলাদেশের প্রতিবেশী। লোকটার কথা শুনে কারোর আর বুঝতে দেরি হলো না এই মধ্যবয়স্ক লোকটা বাংলাদেশী। তবে এই মধ্যবয়স্ক কাজীর চোখে মেয়েদের প্রতি দারুণ এক লাস্যময়ী নেশা প্রকাশ পায়। নির্ণয়ের কথার ধরন বুঝে কাজীর বেগ পোহানোর আগেই চিনির হাত ছেড়ে নির্ণয় বিদ্যুৎ বেগে মধ্যবয়স্ক কাজীর কলার ধরে হেসে বলল। হাউ ডেয়ার ইউ। মধ্যবয়স্ক কাজী নির্ণয়ের এইরূপ ভয়ঙ্কর রূপের উৎপত্তি দেখে ভয় চোখ দুটো বের হওয়ার জোগাড়। মানে? নির্ণয় চোয়াল শক্ত করে গলা ছেড়ে হুঙ্কার দিয়ে বলল। তোকে তোর ভাষায় বোঝাতে হবে তো, নো প্রবলেম। মুহূর্তে রিভলভারটা বের করে কাজের পেটের মাঝে রিভলভার ঠেকিয়ে ট্রিগার প্রেস করেই বলল। কাকে চোখ দিয়ে গেলে খাচ্ছিস? তোর বাপের পৈতৃক সম্পত্তি ওঠা? কলিজা বের করে কুকুরকে খাওয়াবো। কার দিকে নজর দিয়েছিস? কার দিকে? দ্বিতীয় শব্দটা হুঙ্কার করে বলে উঠল। নির্ণয় চিৎকারে চিনি সহ পুরো রুম কেঁপে উঠল। কাজী খালি মুখে শুষ্ক ঢোক গিলেই বলল। তোমার কোথাও ভুল হচ্ছে বাবা। এইরূপ পরিস্থিতিতে জিয়াং আদনানের উদ্দেশ্যে বলল। অ্যান্সির বিয়ে করতে এসেছে নাকি মানুষ খুন করতে? আজকের দিনটা অন্তত শান্ত থাকা উচিত। বিয়ে হলো ফরজ কাজ, আর ফরজ কাজে এত অশান্তি কিসের ভাই? আদনান সামনের দিক থেকে নজর ঘুরিয়ে জিয়াংয়ের দিকে তাকিয়ে বলল। আজ যদি কোনো খুন খারাপি হয় তাহলে তাদের মধ্যে এই একজন, কারণ এই চরিত্রহীন মুরব্বী ইন্তিকালের সন্ধান তুই আমায় দিয়েছিস। জিয়াং বিড়বিড় করে বলল। এই জন্যই মানুষ বলে তোদের মতো কাল সাপের উপকার করা উচিত না। তৎক্ষণাৎ জিয়াং ও আদনান সময় নষ্ট না করে নির্ণয়কে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু নির্ণয়ের রাগ যেন বেড়েই চলেছে। চিনি এক কোনায় দাঁড়িয়ে কেটে যাচ্ছে দিন দুনিয়া ভুলে। অতঃপর আদনান কিছু একটা বলতেই নির্ণয় নিজেকে শান্ত করার প্রয়াস করলো। রাগের পারতে কিঞ্চিত লাগাম টানলো নির্ণয়। তবে জিয়াংয়ের কান অব্দি আদনানের বলা কথা পৌঁছায়নি, যা শুনে নির্ণয় মুহূর্তেই শান্ত হয়। এত সময় সকলের পেছনে টিনা আর নুসরাত নীরব দর্শকের ভূমিকা পালন করলো দেরি করে আসা সুবাদে। তবে এইটুকু সময় নুসরাত যা বোঝার তা বুঝে গেছে। নির্ণয় চিনিকে বিয়ে করতে চায়, কথাটা বারংবার ঝংকার তুলছে কানে। কিছুতেই হিসাব মিলাতে পারছে না আদৌ এটা কি করে সম্ভব, যেখানে নির্ণয় খুঁজছে এত এত রীতি রেওয়াজ। কাজেই কোনো মতে নিজের জীবনটা বাঁচিয়ে নিজের নির্দিষ্ট চেয়ারে বসে ঢকঢক করে এক গ্লাস পানি সার্ভার করে দিল। আদনান কাজের উদ্দেশ্যে বলল। আপনাকে যেহেতু ফোন করে সব বলে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয় কাগজপত্র অলমোস্ট কমপ্লিট।
কাজী মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাবা, তোমরা যেভাবে যেভাবে বলেছো সব ঠিক সেভাবেই করেছি। চাইলে পরে নিতে পারো। বিয়ের কাজ কমপ্লিট হলে আমি সবটা পরে নেব। আগে রেজিস্ট্রির কাজ কমপ্লিট করেন, বাকি সব পরে। কাজী ভয়ে আদনানের কথায় সম্মতি দিল। বাংলাদেশ থেকে 12 বছর ধরে হেলেনসিঙ্কিতে বসবাস করে লোকটা। মুসলিম তরিকায় বিয়ে পড়ায়, রেজিস্ট্রি ম্যারেজ করায়, এভাবে নিজের ছোটখাটো একটা নাম অর্জন করেছে এদেশে। বাজে স্বভাব বলতে সুন্দরী মেয়ে দেখলে মনে আনন্দ জেগে ওঠে। সেখানে তো চিনি বাংলাদেশের রূপসী কন্যা, কি করে চোখ ফিরিয়ে রাখবে? এই 12 বছরে প্রথম কোনো বাংলাদেশের সুন্দরী রমণীর দেখা পেল, তাই তো দেখার লোকটা সামলাতে পারেনি। এই 12 বছরে যেমন বাংলাদেশি সুন্দরী রমণী চোখে দেখেনি, ঠিক তেমনি এই 12 বছরে ফিনল্যান্ডের মতন নিরাপদ দেশে নির্ণয়ের মতন রিভলভার হাতে কোনো হিংস্র মানুষকেও দেখেনি। নির্ণয় তারা দিয়ে বলল, হাতে একদম টাইম নেই, যা করার শর্টকাটে সেরে ফেল। ও, তুই তো আবার 5 সেকেন্ডে বিয়ে পড়াতে পারিস। তোর 5 সেকেন্ডের কামাল দেখা মুরব্বী। নির্ণয়ের এমন কথায় রীতিমতো কাজই কাঁপছে। নির্ণয়ের অগ্নিমূর্তি দেখতে পেয়ে থতমত খেয়ে তড়িতে বেগে মাথা নুইয়ে ফেলল কাজী। নির্ণয়ের কথার পিঠে জিয়াং বিড়বিড় করে বলল, যে মধুর মধুর কথা বলছিস, কখন জানি তোর মধু মিশানো কথা শুনে মধুমক্ষী চলে আসে, আমি সেই টেনশন করছি। কাজী ভয়ে ভয়ে বলল, মার্জনা করো বাবাজি, আমি ভুল কথা বলে ফেলেছি। আমার এভাবে বলা উচিত হয়নি। অতঃপর কাজী ফের বলল, বিয়ের কন্যাকে সামনে এসে বসতে বলো বাবাজি। চিনিকে সামনে আসতে বলায় নির্ণয়ের ভ্রুচোরা আপনা আপনি কুঞ্চিত হলো। সেকেন্ডের জন্য নির্ণয়ের মুখভঙ্গি পরখ করে কাজী ঢোক গেলেই বলল, অত্যন্ত জরুরি, তাই সামনে এসে বসতে বলেছি কন। কাজী পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগে নির্ণয় প্রত্যুত্তরে কপালে সূক্ষ্ম ভাঁজ এঁটে উল্টো শুধালো। আমি যদি বাবাজি হই তাহলে আমার বউ হবে। এবার নির্ণয়ের কথা সম্পূর্ণ হওয়ার আগে কাজী ভয়ে বলে উঠল, মা জি, মা সামনে এসো, তোমাকে সিগনেচার করতে হবে। তিনি এখনো ঠাঁই দাঁড়িয়ে আছে, কোনো নড়চড় নেই, একটুও হিলছে না, যেন স্ট্যাচু হয়ে গেছে। আশেপাশে কি হচ্ছে সবকিছু বেমালুম। ডোন্ট ওয়েস্ট মাই ভ্যালুয়েবল টাইম। নিনার এমন গর্জে ওঠা কণ্ঠে কেঁপে উঠল সবাই, সেই সঙ্গে চিনিও। এবার যেন চিনি হুঁশে ফিরল। এত সময় অন্য জগতে পড়েছিল। সময় নষ্ট না করেই চিনি দৌড়ে পালাতেই যাবে, দরজার সামনে পথ আটকে দাঁড়ালো নির্ণয়। চিনিকে টেনে ভেতরে নিয়ে এলো। আমার থেকে পালানো এত সহজ নয়। এমন অবস্থা করব, পালানোর আগে দ্বিতীয়বার ভাবার সুযোগ পাবি না। চিনি শ্বাস নিতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে শ্বাস নিতে। গাড়িতে একবার সেন্সলেস হয়ে গিয়েছিল, সেটুকু টাইম গাড়িতে নীরবতা বিরাজমান ছিল। চিনি জ্ঞানে ফিরতেই আবার কান্না জড়িয়ে সারাটা পথ। তবে নির্ণয়ের মতো নিষ্ঠুর মানুষের কানে কোনো কিছুই পৌঁছায়নি। আর কি করে এবার পৌঁছাবে? ও তো একটা হৃদয়হীন মানুষ হয়ে গেছে ঘন্টাখানেক আগে। হেঁচকে তুলতে তুলতে কথা জুড়ল চিনি। সাহস নিয়ে নির্ণয়ের মুখোমুখি দাঁড়িয়ে শুধালো, আমাকে বিয়ে করার কথা ভাবার আগে আমার থেকে পারমিশন নিয়েছেন আপনি? আমি কখনো বলিনি আমি আপনাকে বিয়ে করব, যেতে দিন আমায়। তাচ্ছিল্যময় হেসে নির্ণয় চিনির উদ্দেশ্যে বলে, ইউ নো হোয়াট, নির্ণয় সিনহা চৌধুরী কারো কাছ থেকে পারমিশন নিয়ে কোনো কিছু করে না। শেষের কথাতে চিনির শরীর ঝাঁকিয়ে গর্জন করে বলল। চিনি কান্না করতে করতে বলল, আমি বিয়ে করব না আপনাকে। চিনির মুখে নির্ণয়ের জন্য প্রত্যাখ্যান শুনতেই আক্রান্ত মেয়েটার পান পাতার মতো ঢলঢলে পেলব গালে এক চড় বসিয়ে দিল অকপটে নির্ণয়। রাগে দাঁতে দাঁত পিষিয়ে বলল, ডোন্ট টক ব্যাক টু মি। আমার মুখের উপর কথা বলে স্পর্ধা দেখানো সাহস কে দিয়েছে? আজ মনের সকল নিয়মনীতি ভেঙে তোকে বারংবার আঘাত করতে বাধ্য করছিস। নির্ণয়ের চরের তোড়ে চিনি দেয়ালের ওপর পড়ে যায়। চিনির কান্নাকাটি, হাহাকার, এমনকি নিগুড়ো আত্মচিৎকার রুমের সকলকে বিচলিত করে দিয়েছে। নুসরত কান্না করতে করতে চিনিকে ধরতেই যাবে, পেছন থেকে জিয়াং নুসরতের হাত ধরে আটকে ফেলে। তিনাও এক পায়ে গতেই আদনান তিনাকে ইশারায় বারণ করে, কারণ কোনো কিছুই নির্ণয়কে ঠেকাতে পারবে না আজ। নির্ণয় খুব ডেসপারেট হয়ে আছে, নিজের মধ্যেই নেই। যোগের বশে নিজেও জানে না কতবার চিনিকে আঘাত করেছে। চিনির এমন পরিণতি এবং নির্ণয়ের নির্দয় আঘাতে আদনানেরও কষ্ট হচ্ছে, তবে করার মতো কিছুই নেই। সে মধ্যবয়স্ক কাজীর হাঁটু কাঁপছে। যেখানে হবু বউয়ের এই অবস্থা, তাহলে তার কি অবস্থা হতে যাচ্ছিল? নুসরাত কান্না করতে করতেই বলল, আমার হাত ছাড়ুন, নির্ণয় ভাই চিনিকে মেরে ফেলবে। অ্যান্সিকে আটকানোর ক্ষমতা কারোর নেই, ইনফ্যাক্ট আমারও না। তুমি ওদের মাঝে গেলে অ্যান্সি আরও বেশি রেগে যাবে। চিনির সঙ্গে সঙ্গে তোমার পরিণতিও খারাপ হবে। আমি চাই না তোমার শরীরে কোনো আঘাত লাগুক। জিয়াংয়ের কথা শুনে নুসরাত নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারল না। চিনির মতো নুসরাতও কান্নায় ভেঙে পড়েছে, আর ভাবছে যাকে ভাই হিসেবে ছোট থেকে গ্রহণ করে এসেছে তাকে চিনি বিয়ে করবে কিভাবে। চিনির জায়গায় আমি থাকলেও নির্ণয় ভাইয়ের মতো খারাপ মানুষকে কখনোই বিয়ে করতে চাইতাম না।
নির্ণয়ের হাতে চড় খাওয়ার পর এবং এইরূপ পরিস্থিতিতে আজ কিছুতেই মাথা ঠিক নেই জেনে। যদি সত্যি সত্যি নির্ণয়ের সঙ্গে বিয়ে হয়ে যায়, তখন অহনাকুঞ্জ চৌধুরীর কাছে গিয়ে কী জবাব দেবে? অহনাকুঞ্জ চৌধুরী নিজের মেয়ের এইরূপ কর্মকাণ্ড কিছুতেই মেনে নেবে না। এগুলো ভাবতেই এই মুহূর্তে নির্ণয়ের কথাও সহ্য হলো না চিনির। চড়াত করে ফুঁসে উঠল মস্তিষ্কটা। ফলস্বরূপ মেয়েটা চটে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, আমি কোনোদিনও বিয়ে করবো না আপনাকে। আপনার মতো হৃদয়হীন মানুষকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আপনার মাঝে মায়া দয়া বলতে কোনো শব্দ নেই। প্রয়োজনে আমাকে মারতে মারতে মেরে ফেলুন, তাও আমি আপনাকে বিয়ে করবো না। ক্ষণিকের মধ্যে চড়াত করে ওঠা মস্তিষ্কটা কিঞ্চিত শান্ত হলে নিজের শরীরের কোটটা খুলে ছুঁড়ে মারে নির্ণয়। অতঃপর সে শান্ত হয়ে পায়ের ওপর পা তুলে বসে পড়ল। চেয়ারের শার্টের বোতাম দুটো খুলতে ফর্সা লোমশ বুকে কেটে গিয়ে রক্ত জমা বাঁধা অংশগুলো দৃশ্যমান হলো। এমন রক্তে দগদগে অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। আঘাত পাওয়ার জায়গাটুকু জমাট বেঁধেছে, অথচ মানুষটার মধ্যে কোনো পরিবর্তন নেই। এখনো পাটির সুদ গায়ে জড়ানো, ভাবলেশীন হয়ে শরীরে আঘাত নিয়েই বসে আছে। তবে নির্ণয়ের অবস্থা দেখে মনে হবে যেন কিছুই হয়নি। চিনির অবস্থাও নির্ণয়ের মতো করুণ। দুজনকে দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করে এসেছে। নির্ণয় বসে বসে একমনে কিছু একটা ফোন দিয়াচ্ছে, কারণ সে বুঝে গেছে চিনিকে এইভাবে রাজি করানো যাবে না। চোখ দুটো চিনির পানে নিবদ্ধ। পর মুহূর্তে নির্ণয় বাঁকা হেসে চিনির মুখের দিক থেকে চোখ সরিয়ে আদনানের দিকে দৃষ্টিপাত করে। আদনানের চোখে চোখ পড়তে নির্ণয় আরও একবার রহস্যময় হাসি ফুটে ওঠে ওর ঠোঁটে।